একজন দরিদ্র পরিচারিকা তার ছোট মেয়েকে নিজের সাথে কাজে একটি বিলাসবহুল বাংলোতে নিয়ে যেতে বাধ্য হয়েছিল, কারণ তার যত্ন নেওয়ার মতো কেউ ছিল না, এবং সে কেবল নিজের ও তার মেয়ের জন্য দুবেলা রুটি আর একটা শান্ত কোণ চেয়েছিল। কিন্তু দুনিয়ার ঘৃণাভরা দৃষ্টি আর কানাঘুষোর মধ্যে যে সে দয়া পাওয়ার জন্য নিজের মেয়েকে ব্যবহার করছে, সে তখন স্তব্ধ হয়ে গেল, যখন মুম্বাইয়ের সবচেয়ে কঠোর বলে পরিচিত কোটিপতি নিচু হয়ে তার ছোট্ট মেয়ের সাথে এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করেনি। একটি মুহূর্ত যা ভাগ্য বদলে দিল। এমন একটি গল্প যা আপনাকে সেই সব লোকেদের সাথে আপনার ব্যবহারের ওপর পুনরায় ভাবতে বাধ্য করবে, যারা আপনার চেয়ে কম ভাগ্যবান। এই গল্পটি শোনার পর আপনি বুঝবেন যে কিছু ভালো জিনিস সেই সব জায়গা থেকেই শুরু হয় যেখানে কেউ আশা করে না। সেদিন দুপুরে মুম্বাইয়ের রাস্তায় বৃষ্টি এমনভাবে পড়ছিল যেন নিজের সব রাগ উগড়ে দিচ্ছে। টিনের ফুটো চালের ওপর বৃষ্টির ফোঁটা শব্দ করছিল, যার ফলে বিছানার সেই কোণটাও ভিজে গিয়েছিল যেখানে মীরা এবং তার মেয়ে কুকড়ে শুয়েছিল। অনন্যা, যার বয়স মাত্র 18 মাস, তার হালকা জ্বর ছিল এবং সর্দি হওয়ার কারণে তার নিঃশ্বাস নেওয়ার সময় ঘর ঘর শব্দ হচ্ছিল। ভাড়ার সেই ঘরটি ছিল বড়জোর 8 বর্গমিটারের, যেখানে স্যাঁতসেঁতে আর ভ্যক্সা গন্ধ গত কয়েক মাস ধরে মা মেয়ের শরীরে মিশে গিয়েছিল। বিছানার পাশে প্লাস্টিকের টেবিলের উপর রাখা ফোনটি ভাইব্রেট হলো। স্ক্রিনে পেরেন্টস গ্রুপের মেসেজ জলজল করছিল। প্লে স্কুল 3 দিনে ছুটি ঘোষণা করেছিল। প্রধান শিক্ষিকা অসুস্থ ছিলেন এবং তিনি অভিভাবকদের কাছে পরিস্থিতি বোঝার অনুরোধ করেছিলেন। মীরা সেই মেসেজটার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন স্ক্রিনটা ছিঁড়ে ফেলবে। না, সে কাজ ছাড়তে পারবে না। সে এইমাত্র জুহুর এক বিলাসবহুল বাংলোতে পার্ট টাইম পরিচারিকার কাজ পেয়েছিল। বেতন ভালো ছিল, কিন্তু নিয়মকানুন খুব কড়া। লোকে বলতো সেখানকার মালিক একজন ধনী ব্যবসায়ী ছিলেন, যিনি খুব রাগী আর বাচ্চাদের ঘৃণা করতেন। মীরা অনন্যার চুলে হাত বুলিয়ে নিজের হাত শক্ত করে চেপে ধরল। বাচ্চাটি চোখ খুলল এবং ধীরে করে ডাকল, মা। মীরা ফিসফিস করে নিজের চোখের জল আড়াল করার জন্য মেয়ের চুলের মধ্যে মুখ লুকাল। পরের দিন সকালেও বৃষ্টি হালকা হালকা পড়ছিল। মীরা অনন্যাকে একটা রেইনকোটে কষে জড়ালো, একটা পুরনো পশমের টুপি পরালো আর তাকে নিজের পুরনো লক্কর ঝক্কর স্কুটারে নিয়ে বেরিয়ে পড়ল। সে বেশি কিছু ভাবার সাহস করছিল না। সে জানত যে যদি সে বাড়ির ম্যানেজারকে সত্যি কথা বলে তবে হয়তো তারা বুঝবে, কিন্তু যদি তারা না বোঝে, যদি তারা তাকে দায়িত্বহীন মনে করে কাজ থেকে বের করে দেয়, তবে সে তার মেয়েকে কি খাওয়াবে? বাংলোর গেটে পৌঁছে মীরা নিচু হয়ে ধীরে করে বলল, আমার লক্ষ্মী মেয়ে, কেঁদো না। শুধু অল্প সময়ের জন্য এখানে বসো, মা কাজ শেষ করে তোমার সাথে খেলতে আসবে। সে অনন্যাকে রান্নাঘরের পাশের ছোট স্টোর রুমে বসিয়ে দিল, যেখানে সে আগে পরিষ্কার করেছিল, এবং তার নিচে কিছু কম্বল আর একটা পুরনো ছিঁড়ে যাওয়া টেডি বিয়ার দিয়ে দিল। অনন্যা লুকোচুরি খেলা মনে করে খিলখিল করে হেসে উঠল। মা, খেলি? মীরার বুক কেঁপে উঠল। সে নিজের আঙুল ঠোঁটে রাখল। চুপচাপ খেলো, যেমন বিড়ালের বাচ্চা ঘুমায়। সে বরাবরের মতো নিজের কাজ শুরু করল, মেঝে মোছা, বাসন ধোয়া, রান্নাঘরের আলমারি পরীক্ষা করা। কিন্তু সে মনোযোগ দিতে পারছিল না। প্রতিটি ছোট শব্দ, কাঠের ভারী দরজা থেকে আসা প্রতিটি আওয়াজে তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। তখনই দরজা খুলল এবং পেছন থেকে এক ভারী পুরুষালী কণ্ঠস্বর এলো, এখানে কোনো বাচ্চা আছে নাকি? মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বিদ্যুতের মতো ঘুরে দাঁড়াল। তার সামনে বাংলোর মালিক মিস্টার বিক্রম সিং দাঁড়িয়েছিলেন। তিনি সাদা শার্ট পরেছিলেন এবং তার হাতে তখনও কফির অসম্পূর্ণ কাপ ছিল। তার মুখে কোনো ভাব ছিল না। তার তীক্ষ্ণ চোখ তাকে বিদ্ধ করছিল। জি জি স্যার, আমাকে মাফ করে দিন। আমার মেয়ের প্লে স্কুল বন্ধ, আমি ওকে কোথাও রাখার জায়গা পাইনি। মীরা তোতলাতে তোতলাতে মাথা নিচু করে কান্না শুরানো গলায় বলল। মিস্টার বিক্রমের পায়ের শব্দ টাইলসের উপর প্রতিধ্বনিত হল। তিনি ছোট সে আধখোলা দরজার কাছে গেলেন এবং হাঁটহাট থেমে গেলেন। অনন্যা কম্বলের মধ্যে বসে পুরনো টেডি বিয়ারটা ধরে নিজের রেইনকোটের সুতো নিয়ে খেলতে খেলতে হাসছিল। তার উজ্জ্বল চোখগুলো কোনো ভয় ছাড়াই তাকে দেখল এবং তারপর সে খিলখিল করে হেসে উঠল। মিস্টার বিক্রম চমকে গেলেন। বাংলোতে কাউকে কখনো হাসতে শোনেনি। কিন্তু সেই মুহূর্তে তিনি মেঝেতে বসে পড়লেন। তার চোখ তখনও সেই বাচ্চাটির উপর ছিল। তোমার নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর এখন আর আগের মতো কঠোর ছিল না। অনন্যা। অনন্যা, মানে অনন্যা। অদ্ভুত। মিস্টার বিক্রম পুনরাবৃত্তি করলেন এবং বাচ্চাটিকে দেখলেন। অনেক সময় হয়ে গেল আমি এমন হাসি শুনিনি। মীরা মাথা তুলল। প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকানোর সাহস করল। তিনি 60-এর দশকের একজন মানুষ ছিলেন,
যিনি এক চমৎকার কিন্তু শীতল বাংলোতে থাকতেন। তার চোখে কিছু একটা খুব একাকিত্ব ছিল। তুমি কি একে এখানে প্রায়ই আনো? জি না, আজই। আমার দেখাশোনা করার কেউ নেই। আমি জানি এটা ভুল। মিস্টার বিক্রম উঠলেন, হাত পকেটে ঢুকিয়ে ভাবতে লাগলেন। তুমি নিজের কাজ করো, বাচ্চাটিকে রান্নাঘরে বসতে দাও, যতক্ষণ না সে কিছু ভাঙচুর করে। মীরা অবাক হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। জি ধন্যবাদ স্যার। সে নিজের কাজে ফিরে গেল। তার বুক তখনও ধুকপুক করছিল, কিন্তু এখন আর ভয়ে নয়, বরং এক অদ্ভুত অনুভূতিতে, যা লজ্জা, কৃতজ্ঞতা আর এক অজানা চিন্তার মিশ্রণ ছিল। অনন্যাকে রান্নাঘরের এক কোণে বসিয়ে দেওয়া হলো। সেখানে সে একটি বড় উল্টে রাখা টবের ওপর বাচ্চার চেয়ারের মতো বসে খেলছিল। বয়স্ক ম্যানেজার কমলাবাই ভেতরে এলেন, বাচ্চাটিকে দেখলেন আর তারপর মীরার দিকে ঘুরে ধীর গলায় বললেন, তুমি খুব সাহসের কাজ করেছ, কিন্তু বাচ্চাটির হাসি খুব মিষ্টি। মীরা মাথা নিচু পড়ল। জি, ও খুব শান্ত, শুধু একটু জ্বর ছিল যা এখন নেমে গিয়েছে। কমলাবাই কিছুক্ষণ চুপ থাকলেন, আর তারপর হঠাৎ টেবিলের ওপর একটা শুকনো তোয়ালে, 1 কাপ গরম জল আর আদার কয়েকটা টুকরো রেখে দিলেন। বাচ্চাটি ছোট, ওকে গরম রেখো। মীরা প্রায় কেঁদে ফেলল, জলের জন্য নয়, বরং মানবতার জন্য। দুপুরে আবার বৃষ্টি হতে শুরু করল, কিন্তু সেই বড় রান্নাঘরে গ্যাস স্টোভের জ্বলার আওয়াজ ছিল, গরম খিচুড়ির সুবাস ছিল, একটা বাচ্চার আধো আধো পথা ছিল, আর কাঠের হালকা খটখট শব্দ ছিল। যখন মিস্টার বিক্রম নিজের চায়ের কাপ টেবিলে রাখলেন এবং সেখানে সিঙ্কের পাশে এক তরুণী দাঁড়িয়েছিল, হাতে বাসন ধুচ্ছিল আর চোখে জল চিকচিক করছিল। সে জানত না সামনে কি হতে চলেছে, কিন্তু সে জানত যে আজ অনন্যা এক অলৌকিক কাজ করেছিল। সে শুধু তাদের ছোট ভাড়ার ঘরেই শান্তি আনেনি, বরং সে এমন একটি দরজাকেও কিছুটা খুলে দিয়েছিল যার কেউ আশা করেনি। এমন একজন মানুষের মন যা দীর্ঘ সময় ধরে বরফের মতো জমে গিয়েছিল। রান্নাঘরের কোণে অনন্যা তোতলাতে তোতলাতে বলল, পাপা। মিস্টার বিক্রম চমকে গেলেন। মীরার মুখ লাল হয়ে গেল। জি, ও এখনও ঠিক করে কথা বলতে পারে না, ও সবাইকেই পাপা বলে ডাকে। মিস্টার বিক্রম কিছু বললেন না, তিনি শুধু বাচ্চাটিকে দেখলেন। তার চোখ জীবনে প্রথমবার নরম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে নিজের কেউ বলে ডাকার অনুভূতি কেমন হয়। বাইরে বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু ভেতরে নতুন কিছু শুরু হচ্ছিল। পরের দিন সকালে হালকা রোদ উঠেছে। আগের রাতের বৃষ্টির থেকে বেঁচে যাওয়া জলের গর্তগুলো ভিজে সিমেন্টের ওপর হলুদ আলো ছড়াচ্ছিল। মীরা প্রতিদিনের চেয়ে আগে বাংলোতে পৌঁছাল। অনন্যাকে নিজের হাতে সেলাই করা কোলে তুলে নিয়েছিল। সে নিশ্চিত ছিল যে সে তার মেয়েকে আবার আনতে পারবে কিনা, কিন্তু সে আরও একদিনের জন্য ঝুঁকি নিল, এই আশায় যে কালকের দয়া শুধু হঠাৎ আসা কোনো ভাবাবেগ ছিল না। লোহার গেট কোনো শব্দ ছাড়াই খুলে গেল। বয়স্ক ম্যানেজার কামলাবাই সিঁড়িতে অপেক্ষা করছিলেন। তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ নিচু হয়ে অনন্যাকে মীরার হাত থেকে নিয়ে নিলেন এবং তাকে নিজের কোলে রাখলেন, যেন এটা প্রতিদিন সকালের সাধারণ ব্যাপার। বাচ্চাটি কি ঘুমিয়ে আছে? তিনি জিজ্ঞেস করলেন। জি, এখন ঘুমালো। মীরা অবাক গলায় জবাব দিল। তাহলে আমি একে রান্নাঘরে নিয়ে যাচ্ছি, তুমি মেঝে মোছার কাজ করো। আজ কিছু অতিথি পেইন্টিং দেখতে আসছে। মীরা মাথা নিচু করে ধন্যবাদ দিল। একটা উষ্ণ অনুভূতি সকালের রোদের মতো ছড়িয়ে গেল। হয়তো এখনও মানুষের ভালো গুণের উপর বিশ্বাস করার জায়গা আছে। বাংলোর রান্নাঘর কোনো সাধারণ পরিবারের রান্নাঘরের মতো ছিল না যেখানে সে কখনো কাজ করেছিল। এটি একটি লাক্সারি অ্যাপার্টমেন্টের মতো বড় ছিল, যেখানে লম্বা পাথরের টেবিল, তার ভাড়ার ঘরের সমান বড় ফ্রিজ আর এত চকচকে তামাটে বাসন ছিল যে সে সেগুলোতে নিজের লজ্জিত মুখ দেখতে পারত। কিন্তু সেখানে একটা জিনিসের অভাব ছিল, মানবিক ছোঁয়ার। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সুবিন্যস্ত আর শীতল ছিল। সে কাউন্টার মোছা, তোয়ালে ভাঁজ করা আর মশলার আলমারি চেক করা শুরু করল। নিচের ড্রয়ার খোলার সময় সে একটা ছোট পুরনো ডায়েরি পেল। তাতে সুন্দর হাতে লেখায় লেখা ছিল, প্রিয়ার রান্নাঘর ডায়েরি। সে ইতস্তত হয়ে ওটা তুলিও আর কয়েকটা পাতা উল্টালো। হাতে লেখা নরম আর ভালোবাসায় ভরা ছিল। বিক্রমের জন্য সুজির হালুয়া, হজমের জন্য শেষে একটু আদা দিন। খাস্তা সমোসা ভেতর থেকে নরম, তার সবচেয়ে পছন্দের সমোসা। মীরা থুতু গিলল। এটা সেই একই জিনিস যা তার মা স্কুলের পর প্রতিদিন বিকেলে বানাত। এখন তার মা নেই আর সেই স্মৃতি শুধু তেলের গন্ধে বেঁচে আছে। তার মাথায় হঠাৎ একটা ভাবনা এলো, যদি সে এটা বানাতে পারে যা প্রিয়াজি মিস্টার বিক্রমের জন্য বানাতো, তবে হয়তো তিনি আবার হাসবেন।
সে রান্নাঘর ব্যবহার করার অনুমতি চাইল। কমলাবাইয়ের সন্দেহ হল, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে মীরা শুধু সুজির হালুয়া বানাতে চায়, তখন তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। শুধু তেল পুড়িয়ে ফেল না, তিনি পোড়া গন্ধে ঘৃণা করেন। সুজি হাতে ভেজে নেওয়া হলো, চিনির শিরা তৈরি করা হলো, আর যখন গরম ঘিয়ে সুজি দেওয়া হলো, তখন ছুন শব্দ সেই খালি রান্নাঘরে এক সঙ্গীত অনুষ্ঠানের প্রথম সুরের মতো প্রতিধ্বনি হলো। মিষ্টি ভুরভুরে সুবাস ছড়িয়ে গেল। অনন্যা এখন জেগে গিয়েছিল। কমলাবাইয়ের পায়ের চারপাশে দৌড়াচ্ছিল, হাতে একটা প্লাস্টিকের চামচ একটা ছোট অস্ত্রের মতো ধরে রেখেছিল। মিস্টার বিক্রম পাশের দরজা দিয়ে ভেতরে এলেন। হাতে একটা ফাইল ছিল। তিনি কিছু বললেন না, শুধু গন্ধ শুকে থেমে গেলেন। তার শীতল মুখে এক মুহূর্তের জন্য স্মৃতির একটা ঝলক এলো। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, একটা ছোট ঝুড়িতে রাখা গরম গরম সোনালি হালুয়া দেখলেন। এটা তুমি বানিয়েছ? তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন। জি, আমি প্রিয়াজির ডায়েরিতে রেসিপি দেখেছিলাম। আমি শুধু চেষ্টা করতে চেয়েছিলাম। যদি আপনার পছন্দ না হয় তবে। মিস্টার বিক্রম একটা চামচ তুললেন, ধীরে করে ফু দিলেন আর এক লোকমা খেলেন। কারও জোরে শ্বাস নেওয়ার সাহস হল না। তিনি চোখ বন্ধ করে ধীরে ধীরে চিবালেন, আর তারপর সাহারার জন্য টেবিলে হাত রাখলেন। তিনি কাউকে না দেখে বললেন, 10 বছর হয়ে গেল, এই ঘরে জীবনের গন্ধ এসেছে। পুরো রান্নাঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কমলাবাই ধীরে পড়ে অনন্যাকে কাছে টেনে ফিসফিস করলেন, তোমার মা ওটা করে দেখালো, যা আমি করার সাহস করতে পারিনি। সেদিন রান্নাঘরে শুধু হালুয়ার গন্ধ ছিল না, সেখানে একটা বাচ্চার কণ্ঠস্বর ছিল, এক বয়স্কা মহিলার মৃদু হাসি ছিল, আর জানালা দিয়ে আসা রোদ ছিল। সেই রোদ যাকে গত 10 বছর ধরে লোকে পর্দার আড়ালে লুকিয়ে রেখেছিল, এই ভয়ে যে কোথাও অতীত ভেতরে না চলে আসে। দুপুরে কুমড়োর সবজি, ডাল আর বেঁচে যাওয়া হালুয়ার সাথে একটা সাধারণ খাবার পরিবেশন করা হলো। মিস্টার বিক্রম নিয়ম ভাঙলেন আর কর্মচারীদের সাথে একই টেবিলে খেতে বসলেন। কোনো বড় চেয়ার নেই, কোনো টেবিল ক্লথ নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই। শুধু মানুষ আর খাবার। তুমি কি রান্না করা শিখেছ? তিনি জিজ্ঞেস করলেন। মীরা তাড়াতাড়ি মাথা নাড়ল। জি না, আমার মা ঠেলাগাড়িতে খাবার বিক্রি করতেন, আমি তার কাছেই শিখেছি। তিনি মাথা নাড়লেন। তার চোখে এখন কঠোরতা নয়, বরং চিন্তা ছিল। বাচ্চাটির নাম কি? জি, অনন্যা। এই নাম রেখে তুমি কি চেয়েছিলে? আমি চাই আমার মেয়ে শান্তিতে বাঁচুক, ওকে যেন আমার মতো দৌড়াতে না হয়। মিস্টার বিক্রম আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি সবজির একটা ছোট টুকরো অনন্যার বাটিতে রেখে দিলেন। ও খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। তিনি থেমে গেলেন। মিস্টার বিক্রম জবাব দিলেন না, কিন্তু তার চোখ সেই ছোট্ট বাচ্চাটির আর পার দেখছিল, যেন জীবনের এক হারিয়ে যাওয়া অংশ দেখছিলেন। সেই দিন যখন তিনি আর তার স্ত্রী এই রান্নাঘরে একসাথে বসে হালুয়া খেতেন, আর এক এমন বাচ্চার হাসি শুনতেন যে কখনো জন্মানোর সুযোগই পায়নি। দিনের শেষে যখন মীরা বাংলো থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কমলাবাই হঠাৎ তার হাতে একটা কাগজের থলে ধরিয়ে দিলেন, যাতে ভেজা ওয়াইপসের একটা প্যাকেট, একটা ছোট গরম জলের বোতল আর ইনস্ট্যান্ট খিচুড়ির কয়েকটা প্যাকেট ছিল। বাচ্চাটি এখনও দুর্বল, ওকে গরম রেখো, কালো ওকে নিয়ে এসো, এই বাড়ির বাচ্চাদের কণ্ঠস্বরের প্রয়োজন আছে। মীরার গলা বুঝে এলো। সে কখনো ভাবেনি যে এক পরিচারিকার কাজ তাকে বেতনের চেয়ে বেশি কিছু দেবে। এক পরিচয়ের অনুভূতি, একজন মা হিসাবে আচরণ করা হওয়া, নাকি শুধু এক ভাড়া করা মজুর হিসেবে। অনন্যা যখন তাদের ভাড়ার ঘরে পৌঁছালো, তখন সে তার কাঁধে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মীরার মন হালকা অনুভূত হচ্ছিল, যেন কাল আর আসা সবকাল সে এখন একা হবে না। শহরের অন্যদিকে শান্ত বাংলোতে মিস্টার বিক্রম রান্নাঘরে একা বসেছিলেন। নিজের স্ত্রীর রান্নাঘর ডায়েরির পাতা উল্টাতেন। হালুয়ার রেসিপিওয়ালা পাতাটি খোলা ছিল। নরম হাতের লেখা কিছু জলের ফোঁটায় ঝাপসা হয়ে গিয়েছিল, যা না জানি কোথা থেকে পড়েছিল। টেবিলে হালুয়ার শেষ টুকরোটি তখনও গরম ছিল, এবং তার হৃদয় কিছু একটা ফের বেঁচে উঠেছিল। সপ্তাহান্তে মিস্টার বিক্রমের বাংলো অস্বাভাবিকভাবে ব্যস্ত হয়ে পড়ল। ইন্টিরিয়ার ডেকোরেটররা অনবরত ভেতরে বাইরে আসছিল। ফুটো ফ্রেম, ফুলদানি আর লিভিং রুমের জন্য কিছু ছোট ঝাড় লণ্ঠন আনছিল। আঙিনার এক কোণে সাদা অর্কিডের ডালগুলোকে মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মহিলার নির্দেশ অনুযায়ী সাজানো হচ্ছিল। রিয়া, মিস্টার বিক্রমের হতে যাওয়া বাগদত্তা, পরিষ্কার পাথরের মেঝের উপর ধীরে ধীরে হাঁটছিল। তার হাই হিল জুতো এক শাস্ত্রীয় সঙ্গীতের লয়ের মতো বাজছিল। সে ক্রিম রঙের রেশম পোশাক, গাঢ় লাল লিপস্টিক আর কালো চশমা পরেছিল, যা তার সুন্দর শীতল আর ছুরির মতো ধারালো মুখকে প্রায় ঢেকে রেখেছিল। বিক্রম কোথায়? সে দরজায় কমলাবাইকে জিজ্ঞেস করল। জি সাহেব রান্নাঘরে আছে, আজ সকালে কাজে যাননি, কমলাবাই জবাব দিলেন। তাদের নজর ধীরে ধীরে সিঁড়ির দিকে গেল।
কণ্ঠস্বরে দ্বিধা ছিল। রিয়া ভ্রু কুচকাল। রান্নাঘরে নিচে কি করছেন? এক নতুন পরিচারিকা এসেছে, ও বাচ্চার জন্য খিচুড়ি বানাচ্ছে। কোন বাচ্চা? কমলাবাই এক মুহূর্তের জন্য ইতস্তত করলেন। জি, পরিচারিকার মেয়ে। রিয়া নিজের হ্যান্ডব্যাগ কষে ধরল। সে আর কিছু বলল না এবং দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মীরা গাজর আর কিমা মেশানো খিচুড়ি নাড়ছিল। অনন্যা পাশে প্লাস্টিকের কৌটোর ঢাকনা দিয়ে খেলছিল। তার মুখ বিড়বিড় করছিল। মিস্টার বিক্রম টেবিলে বসেছিলেন, ল্যাপটপে খবরের কাগজ পড়ছিলেন, কিন্তু তার চোখ তখনও বাচ্চাটির ওপর ছিল, যেন তার ভয় হচ্ছিল যে সে যে কোনো মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে। টাইলস করা মেঝেতে হাই হিল জুতোর শব্দ তিনজনকে মাথা তুলতে বাধ্য করল। রিয়া সেখানে দাঁড়িয়েছিল, হাত বুকের ওপর ভাঁজ করে। তার চোখ এসির হাওয়ার চেয়েও বেশি শীতল ছিল। তুমি সকাল থেকে এদের সাথে এখানে বসে আছো। তার কণ্ঠস্বর চড়া ছিল না, কিন্তু বাতাসকে এক টানটান দড়ির মতো বানানোর জন্য যথেষ্ট ছিল। মিস্টার বিক্রম ল্যাপটপ বন্ধ করলেন। তার কণ্ঠস্বর ছিল নিরুত্তাপ। খিচুড়ি ভালো, আমার কোনো সমস্যা নেই। তোমার কিছু অদ্ভুত লাগছে না? এটা তোমার বাংলো, কোনো ডে কেয়ার সেন্টার নয়। মীরা তাড়াতাড়ি হাতা নিচে রাখল, মাথা নিচু করল। মাফ করবেন ম্যাডাম, আজ আমি ছুটি চেয়েছিলাম। বাচ্চার শরীর ভালো ছিল না, আর ওর যত্ন নেওয়ার কেউ নেই। হিয়া তাকে দেখার প্রয়োজন মনে করল না। পরিচারিকা যে নিজের বাচ্চাকে সাথে আনে, সে দায়িত্বহীন অথবা সহানুভূতি পাওয়ার জন্য বেচারি সাজার নাটক করছে। মিস্টার বিক্রম উঠলেন এবং সরাসরি তার দিকে তাকালেন। সীমা অতিক্রম করো না। আমি শুধু সেটাই বলছি যা পরিষ্কার দেখা যাচ্ছে। তুমি পরিচারিকাকে স্বাধীনতা দিয়ে নিজের মেয়ে আনতে দেবে, আর কালকে ও নিজের পুরো বংশকে এখানে থাকার জন্য নিয়ে আসবে। এমন কিছু হবে না। মিস্টার বিক্রম কথা কেড়ে নিলেন। তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় ছিল। আমি বেতন দিই, আর আমিই অনুমতি দিয়েছি। রিয়া ফ্যাকাশে হাসি হাসল। তুমি বদলে গিয়েছ হয়তো, কিন্তু আমি এখন এমন ঘরে থাকতে চাই না যেখানে এত শান্তি যে ঘড়ির টিকটিক শব্দও শোনা যায়। বাতাসে নিস্তব্ধতা ছেয়ে গেল। মীরা অনন্যাকে কোলে তুলে নিল। তার হাত হালকা কাঁপছিল। সে ওই দুজনের মধ্যে কোনো বিবাদে জড়াতে চাইছিল না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে সে কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। রিয়া এগিয়ে এলো, অনন্যাকে দেখার জন্য নিচু হল। বাচ্চাটি ওপরে দেখল, মাসুমিয়াত নিয়ে হাসল, কিন্তু রিয়ার চোখে সামান্য নরম ভাবও এলো না। বাচ্চাটি সত্যিই মিষ্টি, কিন্তু প্রতিটি মিষ্টি জিনিসকে এখানে থাকার অনুমতি দেওয়া উচিত নয়। সে সোজা হয়ে দাঁড়াল, ঘুরল, আর যেতে যেতে বলল, তোমার কাছে ভাবার জন্য 2 দিন আছে। বিয়ে জলদিই হতে চলেছে। তুমি আমাকে বিয়ে করতে চাও, নাকি অন্য কারোর বাচ্চাকে পালতে চাও? দরজা জোরে বন্ধ হয়ে গেল। রান্নাঘরে এক ভারী নিস্তব্ধতা ছেড়ে গেল। মীরা ক্ষমা চাইতে যাচ্ছিল, কিন্তু মিস্টার বিক্রম ইশারা করলেন, কোনো ব্যাপার না, তুমি খিচুড়ি বানানো চালিয়ে যাও। মীরা তাকে দেখল। তার চোখে দয়া আর ভয় দুটোই ছিল। সে জানত যে সে একজন কর্মচারী, তার মালিকের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়, কিন্তু সে ওই ছুরির মতো শীতল কথাগুলো না শোনার ভানও করতে পারছিল না। হয়তো আমি কয়েকদিনের ছুটি নিয়ে নিই। যখন বাচ্চাটি ঠিক হয়ে যাবে তখন ওকে ডে কেয়ারে ছেড়ে দেব। আমি আপনাকে বিরক্ত করতে চাই না। মিস্টার বিক্রম মাথা নাড়লেন। তুমি বিরক্ত করছো না। বিরক্ত সেই ব্যক্তি যে এটা জানে না যে কোন জিনিসের কদর করা উচিত। মীরা পুরোপুরি বুঝল না, কিন্তু জিজ্ঞেস করার সাহস পেল না। সেই সন্ধ্যায় মিস্টার বিক্রমের স্টাডি রুম পরিষ্কার করার সময় মীরা ভুল করে টেবিলের ওপর একটা পুরনো ছবি দেখল। এক তরুণী এক মিষ্টি হাসির সাথে একটা ছোট কুকুরকে কষে ধরে আছে। পেছনে গোলাপের বাগান ছিল। ছবির নিচে লেখা ছিল, প্রিয়া 2012। মীরা জানত যে এটি মিস্টার বিক্রমের প্রাক্তন স্ত্রী, যার 1 দশকেরও বেশি আগে মৃত্যু হয়েছিল। ছবি ফ্রেমে ছিল না, শুধু মাউসপ্যাডের নিচে রাখা ছিল। বিয়ে, কিন্তু খুব সম্মানের সাথে। ছবির পাশে একটা ছোট মখমলের কৌটো ছিল, যার ঢাকনা কিছুটা খোলা ছিল। ভেতরে একটা বিয়ের আংটি ছিল। মীরা কিছু সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল, আর তারপর চুপচাপ কৌটোটি বন্ধ করে দিল। রাতে যখন সে অনন্যাকে নিজের সংকীর্ণ ভাড়ার ঘরে শুইয়ে দিচ্ছিল, তখন মীরা ভাবতে থাকল। সে জানত যে সে ওই জায়গা, ওই বাংলো, ওই দুনিয়া, ওই মানুষের জন্য নয়। সে এক ভাড়া করা মজুর ছিল, এক একাকী মা, যার কাছে নিজের হাত আর মন ছাড়া কিছু ছিল না। কিন্তু সে ওইসব জিনিস থেকেও মুখ ফিরিয়ে নিতে পারছিল না, যা ধীরে ধীরে পাল্টাচ্ছিল। মিস্টার বিক্রমের চোখ যখন তারা অনন্যাকে দেখতেন, কমলাবাইয়ের অপ্রত্যাশিত আন্তরিকতা, আর সেই ভাগ করা খাবার, যার কথা সে কখনো ভাবেনি যে সে তাদের মতো কারো সাথে এক টেবিলে ভাগ করতে পারে। যদি কাল তারা তার জীবন থেকে চলেও যায়, তবে তার কোনো আক্ষেপ থাকবে না,
কারণ অন্তত একবার সে জানতে পেরেছিল যে মন, সে যতই জমে যাক না কেন, এক বাচ্চার জন্য ফের গরম হতে পারে, তা সে যারই বাচ্চা হোক না কেন। পরের দিন আকাশ মানুষের মনের মতো বিষণ্ণ ছিল। মীরা প্রতিদিনের চেয়ে আগে বাংলোতে পৌঁছাল। সাথে পরিষ্কার কাপড়ের একটা থলে আর রাতে বানানো খিচুড়ির কিছু কৌটো ছিল। অনন্যার তখনও হালকা জ্বর ছিল। সে কোলে শান্তিতে ঘুমিয়েছিল। তার পাতলা চামড়া গরমে গোলাপি হয়ে গিয়েছিল। মীরা জানত যে সে গ্রহণ করা আর প্রত্যাখ্যান করার মাঝখানে এক সরু পথে হাঁটছিল। কিন্তু তার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। গেট খুলল। কমলাবাই তাকে এক পরিচিত কিন্তু ইতস্তত নজরে দেখলেন। তিনি অনন্যাকে দেখলেন আর তারপর মীরার দিকে ঘুরে ধীর গলায় বললেন, তুমি বিপদে পড়েছ, তাই না? মীরা মাথা নাড়ল, ধীরে নিঃশ্বাস নিল। আমি শুনেছি কাল রিয়া ম্যাডাম খুশি ছিলেন না। কমলাবাই শুধু চুপচাপ বাগানের দিকে তাকালেন। রিয়া ম্যাডাম খুব হিসেবি মানুষ, তোমার সাবধান থাকা উচিত। মীরা চুপ থাকল। সে জানত যে যখন থেকে রিয়া এসেছে বাংলোর পরিবেশ বদলে গিয়েছে। ইন্টেরিয়ার ঠিক করা কারিগররা এখন আগের মতো সহজ ছিল না, এমনকি ঘরগুলোর আলোও চড়া হয়ে গিয়েছিল। মিস্টার বিক্রম আজ বরাবরের মতো নাস্তার জন্য নিচে এলেন না। কমলাবাই বললেন যে তিনি নিজের স্টাডি রুমে আছেন আর কারো সাথে দেখা করছেন না। মীরার অস্বস্তি হতে থাকল, কিন্তু সে নিজের কাজে মনোযোগ দিল। এমনিতেই যে কোনো কিছু অপ্রত্যাশিত হতে পারত। দুপুরের দিকে যখন সে সিঁড়ি পরিষ্কার করছিল, রান্নাঘর থেকে এক কান্নার আওয়াজ তাকে চমকে দিল। মীরা দৌড়ে নিচে গেল তো দেখল যে অনন্যা মেঝেতে বসে আছে। টেবিলের ধার থেকে মাথায় আঘাত লেগে তার মুখ লাল হয়ে গিয়েছিল। ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, মুখ বাঁকিয়ে ডাকছিল, মা। মীরা দৌড়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরল। সে তাড়াতাড়ি একটা ঠান্ডা কাপড় নিল আর কপালে ফোলা জায়গায় হালকা করে চুমু খেয়ে তাকে শান্ত করতে লাগল। অনন্যা কান্না থামিয়ে দিল, কিন্তু তার নিঃশ্বাস তখনও কান্নায় ভারী ছিল, চোখ ভিজে ছিল। ঠিক সেই সময় তার পেছনে হাইহিল জুতোর শব্দ এলো। রিয়া আবার এসে গিয়েছিল, এবার আরও দুজন মহিলার সাথে, যারা হয়তো তার বিজনেস পার্টনার বা বন্ধু ছিল। তিনজনই দামি পোশাক পরেছিল। তাদের নজর মীরা আর তার মেয়ের উপর এমনভাবে পড়ল যেন সাদা টাইলস করা মেঝেতে কোনো দাগ। এটা কি হচ্ছে? রিয়া চড়া গলায় জিজ্ঞেস করল। মীরা ছটপট উঠল, মাথা নিচু করল। জি, আমার মেয়ে পড়ে গিয়েছিল, আমাকে মাফ করে দিন। দুজন মহিলার মধ্যে একজন ফ্যাকাশে হাসি হাসল। অমিদের ঘর নাকি বাচ্চাদের ডে কেয়ার সেন্টার? যদি আমি এই ধরনের পরিচারিকা রাখতাম তবে হয়তো পাগল হয়ে যেতাম। রিয়া তাদের দিকে ফিরল। তার কণ্ঠস্বর তখনও নিরুত্তাপ, কিন্তু ব্যঙ্গ মেশানো ছিল। এটা ছোট বিষয়, কিন্তু এটা সত্যি যে ছোট ছোট বিষয়কে বড় বিপদ হতে দেওয়া উচিত নয়। বিক্রম আজকাল খুব নরম মনের হয়ে গিয়েছেন। মীরা চোখের জল গিলে নিল, আর কিছু বলল না। অনন্যা নিজের মায়ের শাড়ির আঁচল ধরে নিল, যেন বুঝে গিয়েছে যে এই কথাগুলো তাদের দুজনকে ছাড়া আর কারো জন্য নয়। সেই সন্ধ্যায় মিস্টার বিক্রম রান্নাঘরে এলেন। মীরা নিজের মেয়েকে খিচুড়ি খাওয়াচ্ছিল। তার হাত তখনও শোনা কথাগুলোর কারণে কাঁপছিল। তিনি দেখলেন, কিছু জিজ্ঞেস করলেন না, শুধু একটা চেয়ার টেনে সামনে বসে পড়লেন। তুমি কি প্রতিদিন বাচ্চাটিকে এখানে আনা জারি রাখার ইচ্ছা রাখো? এই সরাসরি প্রশ্ন মীরাকে স্তব্ধ করে দিল। সে বুঝতে পারল না যে সঠিক জবাব কি দেবে। জি, যদি আপনার অসুবিধা হয় তবে আমি কিছু সময়ের জন্য ছুটি নিতে পারি, বা শুধু ঘন্টার হিসেবে কাজ করতে পারি। মিস্টার বিক্রম মাথা নাড়লেন। আমার অসুবিধা হচ্ছে না, আমি শুধু এটা জানতে চাই যে তোমার কি ইচ্ছা, কারণ আমি কিছু ভাবছি। মীরা প্রত্যাশা নিয়ে ওপরে তাকাল। তিনি সরাসরি তার চোখের দিকে তাকালেন। আমি প্রিয়ার চ্যারিটি কিচেন আবার খুলতে চাই। বাতাস যেন থমকে গিয়েছিল। এটা প্রিয়ার স্বপ্ন ছিল যে সে গরিবদের জন্য একটি রান্নাঘর খুলবে। তার চলে যাওয়ার পর আমি সেটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আমি আবার চেষ্টা করতে চাই, হয়তো এখানেই বা দাদর মার্কেটের কাছে কোনো জায়গা ভাড়া নিয়ে। তুমি যদি চাও তবে আমি তোমাকে এর ইনচার্জ বানিয়ে দেব। মীরা উলঝনে ছিল, তার বুক ধড়ফড় করছিল। সে কখনো ভাবেনি যে সে এত বড় প্রস্তাব পাবে। কিন্তু আমি তো শুধু একজন পরিচারিকা, আমার মধ্যে এত যোগ্যতা নেই। তোমার কাছে একটা ভালো মন আছে, একটা বাচ্চা আছে আর কঠোর পরিশ্রম আছে। আমার এই রকমই একজন মানুষের দরকার, বাকি সব আমি শিখিয়ে দেব। মীরা অনেক নিচু হয়ে মাথা ঝোঁকাল।
সে আবেগপ্রবণ এবং দ্বিধাগ্রস্ত ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে যে লোকটা একসময় পাথরের মূর্তির মতো ঠান্ডা ছিল সে এখন এই রকম কথা বলতে পারে। সে বুঝতে পারল এটা এই জন্য নয় যে সে খুব বিশেষ কেউ ছিল, বরং এই জন্য যে অনন্যা অজান্তেই সেই মৃতপ্রায় মনকে ছুঁয়ে দিয়েছিল। পরের দিন রিয়া ফিরে এলো। এইবার সে একাই ছিল। সে লিভিং রুমের মাঝখানে দাঁড়িয়ে মিস্টার বিক্রমের অপেক্ষা করছিল। তার হাতে একটা চুক্তিপত্র ছিল, যা কাচের টেবিলের ওপর রাখা ছিল। এটি একটি প্রি নুপশাল অ্যাগ্রিমেন্ট, বিয়ের আগের চুক্তি। আমি চাই তুমি এতে স্বাক্ষর করো। মিস্টার বিক্রম চোখের পলক না ফেলে সেটা তুলে নিয়ে দেখলেন। বিষয়বস্তু খুব একটা আশ্চর্যজনক ছিল না। সম্পত্তির স্পষ্ট বিভাজন, কোনো আর্থিক বন্ধন নেই। কিন্তু যে জিনিসটা তাকে থামিয়ে দিল তা হল তৃতীয় পৃষ্ঠার শেষে লেখা একটি লাইন। পার্টি বি এই বিষয়ে একমত যে সে এই বাংলোতে থাকা বা কাজের জন্য কোনো রূপেই রক্ত সম্পর্কের বাইরে কোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা বা আশ্রয় প্রদান করবে না। তিনি কলমটি নিচে রাখলেন, রিয়ার দিকে তাকালেন। একটি বাচ্চার জন্য তোমাকে এই ধরনের শর্ত দিতে হচ্ছে? রিয়া অবহেলার সাথে বলল, আমি চাই না অন্য মানুষ ভাবুক যে আমি এমন এক লোকের কাছ থেকে সম্পত্তি কেড়ে নিচ্ছি যে একজন পরিচারিকার জন্য দুর্বল হয়ে পড়েছে। তাহলে আমি দুর্বল। তুমি বদলে যাচ্ছ, আর আমার এটা পছন্দ হচ্ছে না। মিস্টার বিক্রম উঠলেন এবং চুক্তিপত্রটি টেবিলের উপর ফেলে দিলেন। তুমি ঠিকই বলেছ, আমি বদলে যাচ্ছি, কিন্তু পরিচারিকার জন্য নয়, বরং ওই বাচ্চাটার জন্য, এক নিষ্পাপ বাচ্চার জন্য, যে আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি একসময় ভালোবাসতে জানতাম। তাহলে তুমি ওদের বেছে নিচ্ছ? আমি নিজেকে আবার বেছে নিচ্ছি। রিয়া কিছুই বলল না, কিন্তু তার চোখে আঘাত আর রাগ ছিল। সে ঘুরল এবং চলে গেল। এইবার তার উঁচু হিল জুতোর শব্দ আত্মবিশ্বাসী ছিল না, বরং ধীরে ধীরে গরম হতে থাকা বাংলোর মাঝখানে এক ফাঁপা প্রতিধ্বনি তুলছিল। সেই রাতে মীরা প্রশস্ত রান্নাঘরে দাঁড়িয়েছিল। হাত তখনও বাসন মাজছিল, কিন্তু তার চোখ ছিল দূরে। অনন্যা কমলাবাইয়ের কোলে শান্তিতে ঘুমোচ্ছিল। জ্বর সেরে যাওয়ায় তার গাল দুটো গোলাপি হয়ে গিয়েছিল। কেউ কিছু বলেনি, কিন্তু সবাই বুঝে গিয়েছিল একটি দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং অন্যটি খুলছিল, শুধু মীরার জন্য নয়, মিস্টার বিক্রমের জন্যও। কারণ কখনো কখনো কারোর জীবন বদলানোর জন্য খুব বড় কিছুর দরকার হয় না, শুধু একটি শান্ত দৃষ্টি আর একটি হাস্যোজ্জ্বল বাচ্চাই যথেষ্ট হয়। শরতের শেষের বাতাস বাংলোর বড় কাছের জানলা দিয়ে ধীরে ধীরে বইছিল। সাথে নিয়ে আসছিল সেই বাগানের মাটির গন্ধ, যেখানে মিস্টার বিক্রম সবুজ শাকসবজি আবার ফোলানোর জন্য পরিষ্কার করিয়েছিলেন। সকাল থেকেই বাংলোতে সাধারণের চেয়ে বেশি ব্যস্ততা ছিল। মীরা একটি পুরনো টি শার্ট পরেছিল, চুল শক্ত করে বাঁধা ছিল এবং হাতে বাজার থেকে আনা জিনিসের একটি বড় ব্যাগ ছিল। তার পেছনে অনন্যা ছিল, যে শিশুদের গানের কিছু কলি গুনগুন করছিল। কমলাবাই পাথরের দেবীর ওপর ছুরি, চপিং বোর্ড এবং বাসনপত্র বের করছিলেন। তার মুখ শক্তিতে ভরপুর ছিল, যেন তিনি 10 বছর ছোট হয়ে গিয়েছেন। মিস্টার বিক্রমের চ্যারিটি কিচেন আবার খোলার সিদ্ধান্ত নেওয়ার মাত্র 2 সপ্তাহ হয়েছিল, আর সবকিছু বদলে গিয়েছিল। তারা দাদর মার্কেটের কাছে একটি সাধারণ ঘর ভাড়া নিয়েছিলেন। সেটিকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে বদলে দিয়েছিলেন, যাতে ডাবল গ্যাস স্টোভ, খাবার ধোয়ার বড় জায়গা এবং একটি লম্বা খাবার বিতরণের কাউন্টার ছিল। এটি কোনো আলিশান বাংলো ছিল না, কিন্তু শুরু করার জন্য যথেষ্ট ছিল। প্রিয়া অন্নক্ষেত্র নাম একটি সাধারণ কাঠের তক্তায় রং করে দরজার সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যেন অতীতের প্রতি একটি মৌন বার্তা, যা অতিবাহিত হয়েছে কিন্তু বাস্তবে কখনো হারিয়ে যায়নি। উদ্বোধনের সকালে কোনো ব্যানার ছিল না, কোনো ফিতে কাটা হয়নি, শুধু মীরা, কমলাবাই, পাশে থাকা 2 প্রতিবেশী মহিলা যাদের সাহায্যের জন্য রাখা হয়েছিল, আর চাল, সবজি ও তাজা খাবারের কিছু প্যাকেট ছিল। মীরা চারদিকে তাকালো, তার বুক কাঁপছিল। সে কখনো এই ধরনের রান্নাঘরের নেতৃত্ব দেয়নি। সে শুধু একজন একা মা ছিল, যে একসময় রাস্তার ধারে মিষ্টি বিক্রি করত, আর এখন তাকে শত শত মানুষের জন্য খাবার রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। আমার ভয় করছে যে আমি এইসব করতে পারবো না, সে মিস্টার বিক্রমকে ধীরে ধীরে বলল। তিনি তার কাঁধে হাত রাখলেন, তার চোখ শান্ত ছিল। কেউ নিখুঁত হওয়ার আশা করে না, শুধু এটুকুই যথেষ্ট যে খাদকরা যেন ক্ষুধার্ত না থাকে এবং দয়া অনুভব করে। এই শব্দগুলো মীরার মনে একটি ধীর আগুনের মতো ছড়িয়ে গেল। সে হাসল, নিজের জামার হাতা গুটিয়ে নিল এবং প্রিয়া অন্নক্ষেত্রের প্রথম দিনের শুরু করল। খাবার খেতে আসা মানুষ প্রত্যাশার চেয়েও বেশি ছিল। বেশিরভাগই লটারি টিকিট বিক্রেতা, ভাঙারি কুড়ানি এবং ডেলিভারি বয়, যারা বাড়িতে খাবার খাওয়ার জন্য সময়মতো পৌঁছাতে পারত না। এমনকি এক বৃদ্ধা মহিলাও ছিলেন, যিনি একটি পুরনো 3 চাকার গাড়ি ঠেলছিলেন, যাতে তার 2 ছোট নাতি ছিল।
কাঁপতে কাঁপতে তিনি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটি প্যাকেট চাইলেন। মীরা অনবরত ব্যস্ত ছিল, কিন্তু একদমই ক্লান্ত হয়নি। সে তার মায়ের সাথে কাটানো দিনগুলো আবার ফিরে পাচ্ছিল। নিজের কাছে যা কিছু ছিল তাই দিয়ে খাবার বানাচ্ছিল, বিক্রির জন্য নয়, বরং অন্যদের পেট ভরানোর জন্য। দুপুরের মাঝামাঝি সময়ে যখন ৮৭ নম্বর খাবারের প্যাকেট দেওয়া হলো, মীরা চুপচাপ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের দেখল। তার চোখ বিশ্বাসে জ্বলজ্বল করছিল। অনন্যা একটি পাথরের বেঞ্চে কমলাবাইয়ের সাথে খাবার খাচ্ছিল, শান্ত এবং খুশি। তার গালে একটু ডালের জল লেগেছিল, ঘামে চুল চিপচিপ করছিল, কিন্তু তার চোখে ছিল বিশুদ্ধ সুখের পৃথিবী। মিস্টার বিক্রম আঙিনার এক কোণে দাঁড়িয়েছিলেন, 2 হাত পকেটে রেখে কিছুই বলছিলেন না, কিন্তু তার চোখ রান্নাঘর থেকে সরছিল না। অনেক বছরে প্রথমবার তিনি অতীতের শূন্যতা নিয়ে বিচলিত ছিলেন না, কারণ বর্তমান সেটাকে ধীরে ধীরে পূর্ণ করছিল। বিকেলে যখন সবাই পরিষ্কার করছিল, একজন সাদা শার্ট পরা মানুষ এলো। সে বিনীতভাবে ক্যামেরা বের করল এবং নিজেকে শহুরে জীবনের উপর একটি অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার বলে পরিচয় দিল। আমার এক পরিচিত ব্যক্তি জানালেন, শুনেছি এখানে একটি খুব বিশেষ চ্যারিটি কিচেন আছে, যা একজন ব্যবসায়ী ফান্ড করেছেন। আমি একটি ইন্টারভিউ নিতে চাই। মিস্টার বিক্রম বিনয়ের সাথে মানা করে দিলেন, আমি এটা কারোর প্রশংসার জন্য করছি না। কিন্তু তরুণ রিপোর্টার নাছোড়বান্দা ছিলেন। অবশেষে তিনি তাকে মীরার ইন্টারভিউ নেওয়ার অনুমতি দিলেন, যে রান্নাঘরের ইনচার্জ ছিল। আপনি জায়গাটি চালানোর জন্য খুব অল্প বয়সী, রিপোর্টার বন্ধুসুলভ হাসিতে বললেন। মীরা ধীরে ধীরে হাসল। আমি শুধু একজন রাঁধুনি, এখানে সবকিছু সাহেব আর সবার সাহায্যে হচ্ছে। আপনি কি শেয়ার করতে পারেন যে আপনি কেন এই কাজের সাথে যুক্ত হলেন? মীরা আঙিনার দিকে তাকালো, যেখানে অনন্যা একটি ছোট ঝাড়ু দিয়ে মেঝেতে পড়ে থাকা চালের দানা পরিষ্কার করছিল। সে ধীরে ধীরে জবাব দিল, কারণ আমি একসময় সেই ব্যক্তি ছিলাম যার কাছে কিছুই ছিল না, আর আমি জানি যে সঠিক সময়ে একবেলার খাবার কাউকে আরও একদিন বেঁচে থাকার সাহস দিতে পারে। রিপোর্টার থেমে গেলেন এবং তারপর খুব ধীরে মাথা নাড়ালেন। সেই রাতে প্রতিবেদনটি অনলাইনে এলো। শিরোনাম ছিল সহজ, ছোট রান্নাঘর বড় মন। যেখানে মিস্টার বিক্রম বা মীরার পরিচয়ের বিস্তারিত উল্লেখ করা হয়নি, কিন্তু কমেন্ট সেকশন হাজার হাজার শেয়ারে ভরে গেল। একটি গল্প যা আমাকে কারোর জন্য কিছু করতে অনুপ্রাণিত করে। বিশ্বাস হয় না মুম্বাইয়ের মাঝখানে এত উষ্ণ একটি জায়গা আছে। এই তরুণ মা সত্যিই অনুপ্রাণিতদায়ক। রিয়া প্রতিবেদনটি পড়ল এবং অনেকক্ষণ চুপ করে থাকল। সে তার লাক্সারি অ্যাপার্টমেন্টে বসেছিল। ঠান্ডায় তার লিপস্টিক মাখা ঠোঁটে ফ্যাকাশে হাসি ফুটে উঠল। সে কখনো ভাবেনি যে মীরা শুধু একজন হারিয়ে যাওয়া দুর্বল পরিচারিকা, কিন্তু এখন জিনিসগুলো তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিছুদিন পর স্বেচ্ছাসেবী ছাত্রছাত্রীদের একটি দল প্রিয়া অন্নক্ষেত্রে সাহায্য করতে এলো। তারা নিজেদের সাথে বড় বাসনপত্র, চিকিৎসা সরঞ্জাম এবং বিতরণের অভিজ্ঞ বন্ধুদের একটি দল নিয়ে এলো। শীঘ্রই রান্নাঘরে সকালে ডালিয়া বিতরণ, বিনামূল্যে ফোটানো জল এবং গরিব বাচ্চাদের জন্য একটি ছোট পড়ার কোণাও যুক্ত হল। মীরা এখন নতুন জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে এখনও ভোর 4টের সময় উঠত, এখনও রান্নাঘরে ব্যস্ত থাকত, কিন্তু তার মন হালকা ছিল। দেওয়া প্রতিটি খাবারের প্যাকেট তার হৃদয়ের জন্য একটি অতিরিক্ত স্পন্দন ছিল। সেই মন যা কখনো ছেড়ে যাওয়ার কারণে ভেঙে গিয়েছিল, এখন দয়া দিয়ে সুস্থ হয়ে গিয়েছিল। মিস্টার বিক্রম দূরত্ব বজায় রাখতেন। তিনি হস্তক্ষেপ করতেন না, বেশি কথা বলতেন না, কিন্তু তিনি প্রতিদিন উপস্থিত থাকতেন। কখনো কখনো রাস্তার ওপারের ক্যাফেতে বসে ধুলোমাখা জানলা দিয়ে রান্নাঘর দেখতেন। একবার যখন মীরা পরিষ্কার শেষ করল, তিনি এলেন এবং তাকে কিছু কাগজ দিলেন। রান্নাঘরের জন্য অফিসিয়াল লাইসেন্সের আবেদনপত্র। সে এত আবেগপ্রবণ হয়ে পড়ল যে কথা বলতে পারল না। এই রান্নাঘর এখন শুধু প্রিয়ার নয়, তিনি বললেন। এটা তাদের সবার, যাদের কখনো ভুলে যাওয়া হয়েছিল, যার মধ্যে আমি আর তুমিও আছি। মীরা মাথা নাড়ল, তার চোখ ভেজা ছিল। সেই রাতে অনন্যা শান্তিতে ঘুমোচ্ছিল। তার হাতে তখনও এক বৃদ্ধা ভিক্ষুক মহিলার দেওয়া পুরনো টেডি বিয়ার ছিল। মীরা জানলার পাশে বসে কাঁপানো অক্ষরে তার ডায়েরি লিখছিল। কিছুদিন এমন ছিল যখন মনে হয়েছিল জীবন বদলানোর কোনো সুযোগ আসবে না, কিন্তু তারপর ছোট দয়াও আলো জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। আমি এখন আর ভয় পাই না, কারণ আমার সাথে আমার মেয়ে আছে, আর এমন মানুষ আছে যারা নিঃস্বার্থ ভালোবাসতে জানে। বাইরে বাতাস ধীরে ধীরে কাছের জানলায় ধাক্কা দিচ্ছিল। রান্নাঘরে আগুন জ্বলছিল এবং মানুষের মনেও।
মাসের শেষে ভারী বৃষ্টি হল। বর্ষার প্রথম বৃষ্টি যেন সব ধুলো ধুয়ে দিচ্ছিল। সাথে মাটির গন্ধ আর নর্দমা দিয়ে জল বয়ে যাওয়ার শব্দ আসছিল। প্রিয়া অন্য ক্ষেত্র প্রতিদিনের মতো উজ্জ্বল ছিল। ভাপে কাঁচ ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু ভেতরের ওম কমেনি। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ তখনও ধৈর্য ধরে অপেক্ষা করছিল। সবাই ভিজেছিল, কিন্তু কেউ অভিযোগ করেনি। মীরা রান্নাঘরে দাঁড়িয়ে দ্রুত চাল বেড়ে দিচ্ছিল। তার ঠোঁটে একটি হালকা হাসি ছিল। প্রায় ৩ মাস হয়ে গিয়েছিল। তার এখন জীবনের মাঝে হারিয়ে যাওয়া বোধ হতো না। অনন্যা জায়গার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে রান্নাঘরে কাজ করা সবার নাম জানত, এমনকি পার্কিংয়ের দেখাশোনা করা ছগন কাকা বা সাফাইয়ের ইনচার্জ হুরন দিদিরও। মীরা বদলে গিয়েছিল। এখন সে সেই লাজুক মহিলা ছিল না, যার চোখ সবসময় মাটির দিকে থাকত। এখন সে সরাসরি তাকাতে সাহস করত, অন্যদের সাহায্যের জন্য ডাকতে সাহস করত, এবং সক্রিয়ভাবে আরও জনহিতকর কাজের প্রস্তাব দিত। কমলাবাই প্রায়ই রসিকতা করে বলতেন, এই ছোট মেয়েটা দেখতে সোজা মনে হয়, কিন্তু এর ভেতরে একজন লুকিয়ে থাকা নেতা আছে। শুধু একটি জিনিস ছিল যা মীরার অভ্যেস ছিল না, মিস্টার বিক্রমের খামখেয়ালি যত্ন। এটি কোনো লোক দেখানো যত্ন ছিল না, শুধু অভাবী বাচ্চাদের জন্য গাড়িতে রাখা ফলের প্যাকেট ছিল, সকালের ডালিয়ার পাত্রের পাশে রাখা দুধের একটি ক্যান ছিল। আজ কতগুলো খাবারের প্যাকেট হলো, এরকম একটি ছোট প্রশ্ন থাকত। তিনি কখনো বেশি কিছু বলতেন না, কখনো বেশিক্ষণ থামতেন না, কিন্তু মীরা সেই উপস্থিতিকে শোরগোল ভরা রান্নাঘরের মাঝখানে একটি স্তম্ভের মতো স্থির অনুভব করত। সেই দিন যখন দুপুরের খাবার সবেমাত্র শেষ হয়েছিল এবং বৃষ্টি তখনও থামেনি, একটি মোটরসাইকেল ঠিক দরজার সামনে থামল। ছেঁড়া রেইনকোট পরা একজন মানুষ মাথা নিচু করে প্রায় ৪ বছরের একটি মেয়েকে সাথে নিয়ে এলো। দুজনেই ইঁদুরের মতো ভিজে গিয়েছিল। আমার 2 প্যাকেট চাল চাই, সে বলল। তার গলা ভারী ছিল। মীরা ছুটে গিয়ে সেই বাচ্চাটিকে ধরল, যে ঠান্ডায় কাঁপছিল। আপনি 1 মিনিট থামুন, আমি বাচ্চার জন্য চাল আর একটা তোয়ালে নিয়ে আসছি। যখন ছাদের আলোতে মুখ আরও পরিষ্কার হলো, মীরা থেমে গেল। সেই মুখ সে সাথে সাথে চিনে ফেলল। সে সামির ছিল, সেই লোকটা যে একসময় অনন্যার বাবা ছিল, যে 3 বছর আগে এক বৃষ্টির রাতে মা মেয়েকে একটি ঠান্ডা ভাড়ার ঘরে ফেলে চলে গিয়েছিল। মীরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকটা যেন কেউ নিংড়ে দিয়েছিল। প্রতিটা রগে পুরনো ব্যথা জেগে উঠল। সামিরও চমকে গেল। সে তার রেইনকোটের হুড খুলল। তার চোখ খোলা রয়ে গেল, যেন নিজের সামনের ছায়াকে সে বিশ্বাস করতে পারছে না। মীরা কিছুই বলল না। তার হাত তার শাড়ির আঁচল শক্ত করে ধরল, আবেগের জোয়ারে কাঁপছিল। সে যা কিছু সহ্য করেছিল, অপমান, ক্ষুধা, ভয়, যখন সে নিজের মেয়েকে কোলে নিয়ে সব জায়গায় ঘুরছিল, সব হঠাৎ বন্যার মতো ফিরে এলো। সামির তোতলাতে লাগল, আমি ভাবিনি যে তোমার সাথে এখানে দেখা হবে, আমাকে ক্ষমা করে দাও। তুমি কার মেয়েকে নিয়ে এসেছ? মীরার কণ্ঠস্বর শক্ত হয়ে গেল। আমার মেয়ে, আমার স্ত্রীর মৃত্যু হয়েছে, আমি বেকার, আমার কাছে যাওয়ার মতো কোনো জায়গা নেই। শুনলাম এখানে একটি চ্যারিটি কিচেন আছে, তাই। সে ছোট বাচ্চাটিকে দেখল। তার বড় বড় চোখ, ঠান্ডায় ঠোঁট নীল হয়ে গিয়েছিল। বাচ্চার কোনো দোষ ছিল না, কিন্তু ওই লোকটা তার জীবনের সবচেয়ে গভীর ক্ষত ছিল। তুমি কি জানো যে অনন্যা তোমার মেয়ে? সে কাপা গলায় জিজ্ঞেস করল। সামির মাথা নাড়ল, তার নজর এড়িয়ে। আমি জানতাম, কিন্তু সেই সময় আমি মূর্খ ছিলাম, আমার মধ্যে দায়িত্ব নেওয়ার সাহস ছিল না। এখন আমি বুঝতে পারছি পরিবার হারানো কী জিনিস। মীরা নিজের হাত শক্ত করে বাঁধল এবং তারপর ঘুরে বাচ্চাটিকে ভেতরে নিয়ে গেল। তাকে শুকালো এবং খাবার দিল। এখানে কাউকে তার অতীতের জন্য বের করে দেওয়া হয় না। সামির অপরাধীর মতো মাথা নিচু করে ভেতরে এলো। কমলাবাই চুপচাপ একটি তোয়ালে দিলেন এবং হুরন দিদি 2 প্লেট গরম ভাত বেড়ে দিলেন। কেউ কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু সবাই মীরাকে ইতস্তত নজরে দেখছিল। তাদের এটা জানার দরকার ছিল না যে কি হয়েছে, কিন্তু তারা এটা বোঝার জন্য যথেষ্ট সংবেদনশীল ছিল যে এটি ওই মহিলার মনে একটি বড় ঢেউ ছিল। বিকেলে যখন সবাই চলে গেল, মীরা রান্নাঘরের পেছনে একটি কাঠের বেঞ্চে একা বসে রইল। বৃষ্টি থেমে গিয়েছিল, শুধু গাছের পাতায় টপ টপ শব্দ হচ্ছিল। মিস্টার বিক্রম এলেন, হাতে একটি মোড়ানো ছাতা ছিল। তুমি ঠিক আছো? তিনি উষ্ণভাবে জিজ্ঞেস করলেন। মীরা ওপরের দিকে তাকাল, তার মুখ বিষণ্ণ ছিল। আমি ভাবিনি যে আমি তাকে আবার দেখব। সবকিছু একটি দুঃস্বপ্নের মতো ফিরে এলো। তোমাকে তাকে ক্ষমা করার দরকার নেই, কিন্তু অতীতকে তোমার বর্তমান নষ্ট করতে দিও না। আমি এখন আর তাকে ঘৃণা করি না, আমার শুধু ভয় হচ্ছে। ভয় যে আমি আবার দুর্বল হয়ে না পড়ি,
আবার ডগমগ না হয়ে যাই। মিস্টার বিক্রম তার পাশে বসে পড়লেন। তার চোখ দূরে তাকিয়েছিল। আমি নিজেকে ঘৃণা করতাম, কারণ আমি প্রিয়াকে বাঁচাতে পারিনি। আমি ভেবেছিলাম যদি আমি ঠান্ডা থাকি তবে আমাকে আর হারানোর ব্যথা সইতে হবে না। কিন্তু কেউই সবসময় একটি খোলসের মধ্যে বেঁচে থাকতে পারে না। মীরা ঘুরল, তার চোখ লাল ছিল। যদি সে তার মেয়েকে ফেরত চায় তবে আমি জানি না কি করব। তোমাকে এখনই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, কিন্তু মনে রেখো যে তোমার মেয়ে শান্তিতে বেঁচে আছে, আর তুমিই সেই যে ওই শান্তিকে লালন করেছ। মীরা ধীরে ধীরে মাথা নাড়ল। একটি চোখের জল তার গালে গড়িয়ে পড়ল এবং দ্রুত মুছে নিল। 3 দিন পর সমীর ফিরে এলো। সে আগের চেয়ে ভালো জামাকাপড় পরেছিল। এখন তাকে একজন মদ্যপের মতো দেখাচ্ছিল না। সে রান্নাঘরে সাহায্য করার, বাসন মাজার, আবর্জনা পরিষ্কার করার যে কোনো কাজ চাইল। মীরা ইতস্তত করল, কিন্তু শেষে মেনে নিল। তার জন্য নয়, বরং বাচ্চাটির জন্য। সময় বয়ে গেল। সমীর অতীতের কথা না তোলার চেষ্টা করত। সে শুধু চুপচাপ কাজ করত। মীরার দিকে বেশিক্ষণ তাকানোর সাহস করত না এবং না ডেকে প্রধান রান্নাঘরে যেত না। রান্নাঘরে কাজ করা মানুষের নজর তার প্রতি ধীরে ধীরে বদলে গেল। একজন মানুষ যে ভুল করেছিল কিন্তু সংশোধন করতে জানত। একজন বাবা যে একসময় পালিয়েছিল, এখন দায়িত্ব নিতে শিখছিল। একবার অনন্যা সমীরকে অনেকক্ষণ দেখে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনি কেন আমার মতো দেখতে? সমীরের গলা ধরে এলো এবং সে কিছু বলতে পারল না। মীরা শুনল, তার মনটা বসে গেল। হয়তো সে কখনো ভুলতে পারবে না সে কি করেছিল, কিন্তু সে তার মেয়েকে ঘৃণার মধ্যে বড় করতেও চায়নি। বছরের শেষে প্রিয়া অন্নক্ষেত্র তাদের প্রথম দিওয়ালি উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করল। 200রও বেশি উপহার বিতরণ করা হল। গরম কাপড়, মিষ্টি থেকে শুরু করে ছোট খাম পর্যন্ত। অনন্যা লাল রঙের লেহেঙ্গা পরেছিল এবং সে তার বন্ধুদের সাথে আঙিনায় নাচছিল। সমীর দূর থেকে দাঁড়িয়েছিল। তার চোখ নিজের মেয়েকে খুশিতে হাসতে দেখে ভিজে গিয়েছিল। মীরা তার পাশে এসে দাঁড়াল। সে কিছু বলল না, কিন্তু যখন সমীর চলে যেতে লাগল সে তাকে থামিয়ে দিল। তুমি এখানে কাজ করতে পারো, আর যদি চাও তবে ধীরে ধীরে মেয়ের সাথে পরিচয় বাড়াতে পারো, কিন্তু সবকিছু সততার সাথে শুরু হওয়া উচিত, কোনো চাপ ছাড়া, কোনো আঘাত ছাড়া। সমীর গভীর কৃতজ্ঞতায় মাথা নাড়ল। তার এর থেকে বেশি কিছু চাই না ছিল না। মীরা ধীরে ধীরে হাসল, কিন্তু এতটাই যে তার মনের ব্যথা কমে গেল। সেই দিন মুম্বাইয়ের আকাশ পরিষ্কার ছিল। ডুবন্ত সূর্যের আলো ছাদের টালির ওপর পড়ছিল। আঙিনায় রেশমের মতো হলুদ রোদের রেখা তৈরি করছিল, এবং সেই দৃশ্যের মাঝে এক মা, এক বাবা এবং একটি বাচ্চা প্রিয়া অন্নক্ষেত্র নামক জায়গায় আবার শুরু করছিল। শহর ঠান্ডা অন্ধকার রাতে ডুবে গেল। মুম্বাইয়ের শুকনো শীতে উত্তর ভারতের মতো কড়কড়ে ঠান্ডা হয় না, কিন্তু ছোট গলি দিয়ে বয়ে যাওয়া বাতাসের প্রতিটা ঢেউ মানুষকে কাঁপতে আর নিজের কাপড় শক্ত করতে বাধ্য করে দিত। প্রিয়া অন্নক্ষেত্র একটি ক্লান্তিকর দিনের পর সবেমাত্র বন্ধ হয়েছিল। প্রায় সব কর্মচারী চলে গিয়েছিল। রান্নাঘরে এখনও হলুদ আবছা আলো ছিল। সবেমাত্র নিভে যাওয়া উনুন থেকে টক ডালের গন্ধ আসছিল, আর অনন্যার খেহি শব্দ ছিল, যাকে কমলাবাই ঘুম পাড়াচ্ছিলেন। মীরা হাত ধুলো, মুখ মুছল এবং তারপর বিশ্রাম করার কোণে চলে গেল, যেখানে মা মেয়ের জন্য প্রতি রাতে শোয়ার জন্য একটি পাতলা তোষক বিছানো থাকত। তার কাছে এখনও নতুন ঘর ভাড়া নেওয়ার মতো যথেষ্ট টাকা ছিল না, এবং মিস্টার বিক্রম বলেছিলেন যে সে অস্থায়ীভাবে রান্নাঘরে থাকতে পারে। যখনই তুমি যেতে চাও আমাকে আগে বলে দিও, আমি ব্যবস্থা করে দেব। অনন্যা গভীর ঘুমে ছিল। তার শ্বাস প্রশ্বাস নিয়মিত ছিল। 2 হাত দিয়ে পুরনো টেডিবিয়ারকে শক্ত করে ধরে রেখেছিল। সে বাচ্চাটির উপর কম্বল দিল। কিছুক্ষণ তাকে দেখতে থাকল। মনে একটি অদ্ভুত শান্তির ভাব জাগল। কিন্তু মাঝরাতে মীরা একটি হালকা গোঙানির শব্দে চমকে জেগে উঠল। সে উঠল, মেয়ের কপাল ছুল, সেটা পুড়ছিল। অনন্যা পাশ ফিরল। তার শুকনো ঠোঁট থেকে কিছু অস্পষ্ট শব্দ বের হল। অনন্যা, তোমার জ্বর হয়েছে। সে ঘাবড়ে গিয়ে থার্মোমিটার খুঁজতে লাগল। পারদ 39.6 ডিগ্রি দেখাচ্ছিল। জ্বর এত বেশি ছিল যে বাচ্চাটির ত্বক লাল হয়ে গিয়েছিল, চোখ আধ বোঝা ছিল এবং কাঁদার আওয়াজ দুর্বল ও ভাঙা ভাঙা ছিল। মীরা ঘাবড়ে গেল। ওষুধের দোকান বন্ধ হয়ে গিয়েছিল। কোনো গাড়ি ছিল না। মাঝরাতে কোনো ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না। সে সমীরকে ফোন করল, সে তুলল না। কমলাবাইয়ের ফোন বন্ধ ছিল। মীরা নিজের মেয়েকে কোলে নিয়ে রাস্তায় দৌড়াল। তার খালি পা ঠান্ডা আঙিনায় পড়ছিল। ছোট গলি জনমানবহীন ছিল। বাতাস শোঁ শোঁ করছিল।
সে বড় রাস্তার মোড়ে দঙ্গে গেল, অনবরত হাত নাড়াতে থাকল। কিছু মোটরসাইকেল পাশ দিয়ে গেল, কিন্তু কেউ থামল না। সে হতাশায় চিৎকার করে উঠল। মীরাজি! পেছন থেকে একটি পরিচিত আওয়াজ এলো। মিস্টার বিক্রম সবেমাত্র পাশে দাঁড়িয়ে থাকা নিজের এসইউভি থেকে বাইরে বেরিয়েছিলেন। তিনি এখনও শার্ট পরেছিলেন, কাপড় বদলাননি, এবং অনন্যাকে মীরার হাতে লাল হয়ে থাকা দেখে তার মুখে চিন্তা পরিষ্কার ফুটে উঠছিল। বাচ্চার খুব জ্বর, আমি বুঝতে পারছি না কি করব, কেউ নেই। মীরা কেঁদে ফেলল। সে বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ভয় যে ছাড়লেই সে হারিয়ে যাবে। তাড়াতাড়ি গাড়িতে বসো। কিছু না জিজ্ঞেস করে মিস্টার বিক্রম গাড়ির দরজা খুললেন, নিজের কোট বের করে বাচ্চাটিকে জড়িয়ে দিলেন এবং রাতে দ্রুত গাড়ি চালালেন। রাস্তা খালি ছিল, আলোগুলো ঝাপসা ছিল, ঠান্ডা বাতাস কাচের জানলায় ধাক্কা দিচ্ছিল। গাড়িতে মীরা নিজের মেয়েকে কোলে নিয়ে বসেছিল। তার চোখ বিভ্রান্তিতে ভরা ছিল, যেন ৩ বছর আগের একটি দুঃস্বপ্ন ফিরে আসছে। সেই এক বৃষ্টির রাত, সে নিজের মেয়েকে কোলে নিয়ে আছে। কোনো সাহায্য করার নেই, কেউ সাথে নেই। কিন্তু এইবার সে একা ছিল না। গাড়ি একটি বেসরকারি ক্লিনিকের সামনে থামল, যার আলো তখনও জ্বলছিল। একজন বয়স্ক ডাক্তার জোরালো আওয়াজ শুনে দরজা খুললেন। মিস্টার বিক্রম দ্রুত বললেন, বাচ্চার প্রায় ৪০ ডিগ্রি জ্বর, ওর আগেও হালকা খিঁচুনি হয়েছিল, দয়া করে দ্রুত পরীক্ষা করুন। মীরা অবাক হয়ে গেল। তিনি অনন্যার ব্যাপারে সবকিছু জানতেন। আমি তো কিছু বলিনি, আপনি কি করে জানলেন যে বাচ্চার আগে খিঁচুনি হয়েছিল? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তার চোখ লাল ছিল। তুমি পুরনো ওষুধের প্রেসক্রিপশনে লিখেছিলে, আমি পড়েছিলাম। তুমি ভুলে গিয়েছ যে যখন রান্নাঘরের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, তখন আমি মেডিকেল ফাইলগুলো গুছিয়ে রাখতে সাহায্য করেছিলাম। মীরা চুপ হয়ে গেল, তার বুকটা ধক করে উঠল। ডাক্তার বাচ্চাটিকে জ্বর কমানোর ওষুধ দিলেন, হালকা ড্রিপ লাগালেন এবং ১ ঘণ্টা কড়া নজরদারিতে রাখলেন। এরই মধ্যে মিস্টার বিক্রম বাইরে গিয়ে পাতলা ডালিয়া, গরম তোয়ালে এবং পাশের দোকান থেকে একটি ছোট পুতুলও নিয়ে এলেন। মীরা তার প্রতিটি অঙ্গভঙ্গি দেখল। একজন মালিক যে কখনো এত ঠান্ডা ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস করত না, এখন অনন্যার চুলে সাবধানে হাত বুলিয়ে দিচ্ছে, যেন ভয় যে বাচ্চাটির ব্যথা হবে। সে জানত না তার ভেতরে কোন অনুভূতি জন্মাচ্ছে, শুধু জানত যে তার চোখের কোণ জ্বলছিল। বাচ্চা এখন ঠিক হয়ে যাবে, ডাক্তার ১ ঘণ্টারও বেশি নজরদারির পর বললেন। ভাগ্য ভালো যে আপনারা ওকে সময় মতো নিয়ে এসেছেন, দেরি হয়ে গেলে গুরুতর খিঁচুনি হতে পারত। মীরা মাথা নাড়ল, তোতলাতে তোতলাতে ধন্যবাদ জানালো। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে ধীরে ধীরে উজ্জ্বলতা আসছিল। অনন্যা ধীরে ধীরে চোখ খুলল, দুর্বল চোখে দুজনকে দেখল এবং তারপর ফিসফিস করে বলল, মা, বিক্রম আঙ্কেল। দুজনেই চমকে গেলেন। প্রথমবার অনন্যা মিস্টার বিক্রমের নাম নিয়েছিল। তিনি খুব ধীরে হাসলেন। আঙ্কেল এখানেই আছে, কোথাও যাচ্ছে না। ফিরে যাওয়ার সময় আকাশ পরিষ্কার হচ্ছিল। মিস্টার বিক্রম গাড়ি ধীর করে দিলেন। গাড়িতে নীরবতা ছিল, কিন্তু এখন আর দমবন্ধ ভাব ছিল না। অনন্যা মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিল। কপাল কম গরম ছিল, ঠোঁট আবার গোলাপি হয়ে গিয়েছিল। ধন্যবাদ, মীরা বলল। তার গলা বাতাসের মতো হালকা ছিল, কিন্তু প্রতিটা শব্দে কৃতজ্ঞতার এক আকাশ ছিল। তোমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি শুধু সেটাই করেছি যেটা ঠিক ছিল। আমি ভেবেছিলাম আমি শক্ত, কিন্তু যখন আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় দৌড়ালাম, তখন বুঝলাম আমি এখনও এক অতি সাধারণ মা। মিস্টার বিক্রম গাড়ি থামালেন না, কিন্তু তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। একাই লড়াই করার দরকার নেই মীরা। প্রিয়া অন্নক্ষেত্র শুধু খাবারের জন্য নয়, একে অপরের ঠাল হওয়ার জন্য। মীরা জানলা দিয়ে বাইরে দেখল, ভোরের আলো ফুটছিল, অন্ধকার কেটে যাচ্ছিল এবং তার মনে হচ্ছিল যে এবার সত্যি সত্যি একটি নতুন সকাল শুরু হতে চলেছে। এমন এক সকাল যেখানে তাকে আর একা দৌড়াতে হবে না। আমার ভয় করছিল যে আজ রাতে যদি কেউ সাহায্য না করত, তবে তুমি তবুও তোমার মেয়েকে বাঁচানোর জন্য সবকিছু করতে, কারণ তুমি একজন মা। মীরা চুপ করে রইল। সে পাশে গাড়ি চালিয়ে যাওয়া লোকটির দিকে তাকালো। সে সংবাদপত্রে সেই কোটিপতি ছিল না, না ছিল চ্যারিটি কিচেনের মালিক, বরং সে ছিল এমন এক ব্যক্তি যে দয়া আর নীরবতায় ধীরে ধীরে তার জীবনে প্রবেশ করছিল। রান্নাঘরে পৌঁছে মিস্টার বিক্রম অনন্যাকে ভেতরে নিয়ে যেতে সাহায্য করলেন। বালিশ দিলেন, কম্বল দিয়ে ঠেকে দিলেন এবং তারপর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। যাওয়ার আগে তিনি ঘুরে দাঁড়ালেন এবং খুব ধীরে থেকে বললেন, যদি কোনোদিন তুমি একা দৌড়ানোর শক্তি হারিয়ে ফেলো, তবে আমাকে সাথে চলতে দিও। মীরা কোনো জবাব দিল না, কিন্তু তার চোখে সব ঝড়ের শেষে এক নতুন চমক ছিল।
বহু বছর শুধু নিজের ওপর নির্ভর করার পর বিশ্বাসের এক কিরণ দেখা দিল। সেই রাতে অনন্যা শান্তিতে ঘুমল। মীরা পাশে বসে মেয়ের কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। তার মনে এখন আগের মতো ভয় ছিল না। বাইরে রান্নাঘরের আলোগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ভেতরে এক হৃদয় মধ্যরাতের আলিঙ্গনে সবেমাত্র উষ্ণতা খুঁজে পেয়েছিল। সপ্তাহের প্রথম দিন সকালে প্রিয়া অন্নক্ষেত্রে সকালে সাধারণের চেয়ে বেশি ভিড় ছিল। মানুষ সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিল, যাদের মধ্যে অধিকাংশই ছিল পাশের শিল্পাঞ্চলের শ্রমিক, বাজারের আশেপাশের ভাঙাড়ি বিক্রেতা আর লটারি টিকিট বিক্রেতা। মীরা রসদ ট্রিমকে ট্রে সাজাতে সাহায্য করছিল এবং কমলাবাইয়ের সাথে ক্রমাগত বৃষ্টির পূর্বাভাসের কারণে অতিরিক্ত খাবার তৈরির ব্যাপারে কথা বলছিল। অনন্যা আজ সুস্থ ছিল, কাকা কাকিমাদের সাথে এদিক ওদিক দৌড়াচ্ছিল। সে বিড়বিড় করে বলছিল যে কিভাবে বিক্রম আঙ্কেল আগের দিন ক্যান্ডি কিনে দিয়েছিলেন। সে জানত না যে সবার চোখ তাকে লুকানো ভালোবাসা দিয়ে দেখছিল। যখন সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, সমীর, সেই বাবা যে একসময় পালিয়ে গিয়েছিল, এখন সে প্রাথমিক প্রস্তুতির দায়িত্বে থাকা সহকারী রাঁধুনি, হাতে ফোন নিয়ে ফ্যাকাশে মুখে দৌড়ে এলো। মীরা, অনলাইনে দেখো, কিছু একটা গণ্ডগোল হয়ে গিয়েছে। মীরা ভ্রু কুচকাল, হাত তখনও ডালিয়া নাড়ছিল। কি হয়েছে যে তুমি একটা ঘাবড়ে গিয়েছ? একটা বড় ফ্যান পেজ পোস্ট করেছে যে আমাদের রান্নাঘরের পরিচ্ছন্নতা নিরাপদ নয়, এবং এও বলেছে যে আমরা দান তো নেই কিন্তু স্বচ্ছতা রাখি না। এক সরাসরি আঘাত। মীরা চামচ ছেড়ে দ্রুত নিজের রুমে গিয়ে ফোন খুলল। স্ক্রিনে এক চাঞ্চল্যকর শিরোনামের পোস্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। বিলাসবহুল চ্যারিটি কিচেনের ভেতরে কোটিপতি বিক্রম সিংহের পিয়ার স্টন্টের আসল রূপ। নিচে রান্নাঘরের ছবি ছিল। মীরা ভাত বাড়ছিল, মিস্টার বিক্রম অনন্যার সাথে খেলছিলেন। সবকিছু চুরি করে তোলা হয়েছিল। মন্তব্যের ঘরে হ্যাশট্যাগ দেখানো, হ্যাশট্যাগ ভণ্ড, হ্যাশট্যাগ চোর। মীরা স্তব্ধ হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। সে প্রতিটি মন্তব্য পড়ল। অনেকগুলোই ছিল বেনামি এবং বিদ্বেষপূর্ণ। এই বাচ্চাটা সঠিক সময় কিভাবে হাজির হয়ে গেল? কি দারুণ অ্যাক্টিং! এই রান্নাঘর শুধু সাংবাদিকদের জন্য, সব লোক দেখানো। আজকালকার ব্যবসায়ীরা শুধু মিডিয়ায় আসার জন্য নাটক করে। তার পিঠে ঠান্ডা ঘাম দিয়ে উঠল। তার শরীরের প্রতিটি কোষ যেন অসাড় হয়ে গেল। তার মনে হল সে দুই পৃথিবীর মাঝে ভেসে গিয়েছে, সত্য আর মিথ্যে। সে সামলে ওঠার আগেই ফোন বাজল। মিস্টার বিক্রমের নম্বর। তুমি পড়েছ তো, তাই না? তার কণ্ঠস্বর ছিল গভীর এবং দৃঢ়। জি, আমি পড়েছি, কিন্তু আমি জানি না তারা কেন এমন করছে। কেউ কেন জেনে শুনে আমাদের রান্নাঘরের ক্ষতি করবে? মীরার গলা ধরে এলো। আমি অনুমান করতে পারছি। তিনি এক মুহূর্ত থামলেন। এটি সেই পুরনো গ্রুপের মিডিয়া টিম, যাদের সাথে আমি আগে কাজ করতাম। কিছু লোক আমার পুরনো প্রজেক্ট থেকে সরে আসায় খুশি নয়, এখন তারা আমাকে বদনাম করতে চায়। তাহলে এখন কি করব? আমার ভয় হচ্ছে লোকে ভুল বুঝবে, ভয় হচ্ছে দানকারীরা পিছিয়ে যাবে, ভয় হচ্ছে মানুষ এখানে খেতে আসতে ভয় পাবে। তোমাকে সে বিষয়ে চিন্তা করার দরকার নেই, আমি মিডিয়ার দিকটা সামলে নেব। তোমার কাজ হলো রান্নাঘরকে প্রতিদিনের মতো মজবুত রাখা। এই বলে তিনি ফোন কেটে দিলেন। কোনো সান্ত্বনার শব্দ ছিল না, কিন্তু এটি তাকে যে কোনো আশ্বাসের চেয়ে বেশি আশ্বস্ত করল। সেই দুপুরে মিস্টার বিক্রম রান্নাঘরে এলেন, কোনো গাড়ি ছাড়া, সহকারী ছাড়া, শুধু একটা সাদা শার্ট পরে, হাতে একটি মোটা ফাইল নিয়ে। তিনি রান্নাঘরের সব কর্মীদের মিটিংয়ের জন্য ডাকলেন। পেছনের ছোট মিটিং রুমে সবাই ভিড় করে বসল। মীরা অনন্যাকে কোলে নিয়ে এক কোণে বসেছিল, চিন্তিত চোখে তার দিকে তাকিয়েছিল। আমি সরাসরি কথা বলবো। প্রিয়া অন্নক্ষেত্র একটি নোংরা মিডিয়া ক্যাম্পেইনের লক্ষ্যবস্তু হচ্ছে। তারা আমাকে নিশানা করছে, কিন্তু আপনাদের সবাইকে আর এই রান্নাঘরকেও এতে টেনে আনছে। এটি গ্রহণযোগ্য নয়। মিস্টার বিক্রম ফাইলটি টেবিলের উপর খুলে ধরলেন। এটি সব লাইসেন্স, দানের রসিদ, আয় ব্যয়ের বিবরণ। প্রতিটি হিসেব স্বচ্ছ। একজন স্বতন্ত্র অডিটর দ্বারা এটি পর্যবেক্ষণ করা হয়। আমি এই সব কিছু প্রকাশ করব। কমলাবাই ইতস্তত করে জিজ্ঞেস করল, বিক্রম সাহেব, এগুলো প্রকাশ করলে কি আপনার কোম্পানির ওপর কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, কিন্তু আমি তোয়াক্কা করি না। আমি এই রান্নাঘরকে নাম কামানোর জন্য ব্যবহার করছি না। আমি এটি প্রতিষ্ঠা করেছি কারণ আমি একসময় একা ছিলাম। আমার এমন একটি জায়গার প্রয়োজন ছিল। রুমে পিনপতন নীরবতা নেমে এলো। মীরা তার দিকে তাকালো। এক ব্যক্তি যে নীরবে সঠিক কাজ করছিল, কারো প্রশংসার আশা ছাড়াই। পরদিন দুপুরে মিস্টার বিক্রমের নিজের শ্যুট করা একটি ভিডিও প্রিয়া অন্নক্ষেত্রের ফ্যান পেজে লাইভ স্ট্রিম করা হলো। ভিডিওটি ছিল মাত্র কয়েক মিনিটের। সেখানে তিনি রান্নাঘরে দাঁড়িয়েছিলেন, পেছনে সবাই খাবার তৈরি করছিল। আমি বিক্রম, প্রিয়া অন্নক্ষেত্রের প্রতিষ্ঠাতা। আমি কোনো আদর্শ ব্যক্তি নয়। আমি ব্যর্থ হয়েছি, আমি হারিয়েছি,
কিন্তু আমি আজ যা করছি সে বিষয়ে কখনো মিথ্যে বলবো না। তিনি আয়-ব্যয়ের বিবরণ দেখালেন, প্রতিটি পাতা লাইভ স্ট্রিমে দেখালেন এবং তারপর ক্যামেরার দিকে ঘুরলেন। এটি মীরা, সেই নারী যে একসময় নিজের সন্তানকে কোলে নিয়ে শহর জুড়ে চাকরি খুঁজত। আজ সে শত শত খাবারের প্যাকেট সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। ক্যামেরা মীরার দিকে ঘুরল, সে মাথা নিচু করল, চোখের জল অবাধে ঝরতে লাগল। এটি সমীর, যে ভুল করেছিল, আজ সে নতুন করে শুরু করছে। এটি কমলাবাই, সেই ম্যানেজার যিনি গরিবদের জন্য রান্না করতে নিজের উচ্চ বেতনে চাকরি ছেড়ে দিয়েছেন। এটি হুয়াং এবং তন, সবচেয়ে সাধারণ মানুষ যারা প্রতিদিন অসাধারণ কাজ করছে। ভিডিওটি তার এই কথার সাথে শেষ হলো, যদি কাউকে জেতার জন্য আমাকে বদনাম করার প্রয়োজন হয় তবে করুন, কিন্তু এখানকার মানুষদের শান্তিতে তাদের ভালো কাজ করতে দিন। ২৪ ঘণ্টারও কম সময়ে সোশ্যাল মিডিয়ার মোড় দ্রুত ঘুরে গেল। ইনফ্লুয়েন্সাররা সমর্থনের সাথে ভিডিওটি শেয়ার করতে শুরু করল। কিছু স্বতন্ত্র সাংবাদিক সত্যতা যাচাই করতে সেখানে পৌঁছাল। তারা রান্নাঘরের কার্যক্রম লাইভ স্ট্রিম করল, প্রতিটি মানুষের সত্য কাহিনী নথিবদ্ধ করল। একটি বড় সংবাদপত্র একটি নিবন্ধ প্রকাশ করল, যার শিরোনাম ছিল প্রিয়া অন্নক্ষেত্র, যেখানে পড়ে যাওয়া মানুষ মানবতার সাহারায় আবার উঠে দাঁড়ায়। মীরা শত শত ক্ষমা প্রার্থনার মেসেজ পেল। কেউ বলল তারা ভুল বুঝেছিল, কেউ আরও খাবার দান করার প্রস্তাব দিল, কেউ বিনা বেতনে রান্না করার জন্য ভলান্টিয়ার হতে চাইল। মিডিয়ার যে ঝড় সবকিছু ধ্বংস করতে চেয়েছিল, তা প্রিয়া অন্নক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলল। সেই রাতে বাসন ধোয়ার পর মীরা আঙিনায় বের হল এবং দেখল মিস্টার বিক্রম একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন। তিনি সব সময়কার মতো চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন। আপনি ক্লান্ত হননি? সে ধীরে থেকে জিজ্ঞেস করল। না, ক্লান্ত হইনি। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি চুপচাপ সবকিছু হতে দিতাম। এইবার চুপ না থাকার জন্য ধন্যবাদ। তিনি ঘুরলেন, তার চোখ নরম হয়ে এলো। কারণ আমি জানতাম যে আমি যদি চুপ থাকি তবে তোমার মতো মানুষদের পিষে ফেলা হতে থাকবে। মীরা তার দিকে তাকালো, তার হৃদয় কৃতজ্ঞতায় ভরেছিল, কিন্তু এক অদ্ভুত অনুভূতিও জন্মাচ্ছিল। এখন তারা মালিক আর পরিচারিকা ছিল না, বরং এমন দুই মানুষ যারা ঝড় পেরিয়ে এসেছে এবং একে অপরের পাশে দাঁড়ানোর পথ খুঁজে নিয়েছে। আপনার ভয় লাগেনি যখন আপনি এত বড় মিডিয়া সিস্টেমের মোকাবিলা করার সিদ্ধান্ত নিলেন? আমার শুধু একটি জিনিসের ভয় আছে। কিসের? এখানকার মানুষ আর তোমার বিশ্বাস হারানোর ভয়। মীরা কোনো জবাব দিল না, কিন্তু যখন অনন্যা দূর থেকে দৌড়ে এসে মিস্টার বিক্রমের পা জড়িয়ে ধরে হেসে উঠল, বিক্রম আঙ্কেল, আমি আপনার ছবি এঁকেছি, তখন সে জেনে গেল যে সেই বিশ্বাসের কথা মুখে বলার প্রয়োজন নেই, কারণ সেটি প্রিয়া অন্নক্ষেত্রের মতোই ঝড়ের মাঝে ধীরে ধীরে মজবুত হয়ে গিয়েছিল। রান্নাঘর যখন সেই নোংরা মিডিয়া ক্যাম্পেইন থেকে বেরিয়ে এলো, মানুষ যেন আরও বেশি করে যুক্ত হতে লাগল। খাবারের প্যাকেটের সংখ্যা দিন দিন বাড়তে লাগল। খাবার নিতে আসা মানুষরা এখন আর লজ্জা বা দ্বিধা করত না। প্রিয়া অন্নক্ষেত্র শুধু ক্ষুধার্ত পেটের জন্য নয়, বরং জীবনে পথ হারানো আত্মাদের জন্য একটি আশ্রয় হয়ে উঠল। সবকিছু সঠিক দিকে যাচ্ছে বলে মনে হচ্ছিল, কিন্তু মীরার মনে কিছু একটা অস্পষ্টভাবে নাড়া দিচ্ছিল। সে সেটি মুখে বলেনি এবং জানতও না এটি কোথা থেকে এসেছে, কিন্তু প্রতিবার যখন সে মিস্টার বিক্রমকে দেখত, তার চোখে এক রাশ দ্বিধা থাকত। ক্ষণস্থায়ী হাতের স্পর্শ, যখন তিনি সাধারণের চেয়ে বেশি সময় থামতেন শুধু অনন্যাকে খেলতে দেখার জন্য, অথবা গভীর রাতের ছোট কিন্তু উষ্ণ মেসেজ, এই সবই তার হৃদয়ে অদ্ভুত স্পন্দন তৈরি করছিল। এক সকালে যখন সে রান্নাঘরের কাউন্টার মুছছিল, মীরা গেট থেকে কমলাবাইয়ের চড়া গলা শুনল, রিয়া ম্যাডাম এসেছেন। মীরা থেমে গেল। সেই পরিচিত নাম তার বুকের মাঝে সূঁচের মতো বিঁধল। রিয়া, যাকে একসময় মিস্টার বিক্রমের হবু স্ত্রী মনে করা হতো, এখন দীর্ঘ নীরবতার পর ফিরে এসেছে। সে ক্রিম রঙের রেশমি শার্ট পরেছিল, চুলগুলো ছিল হালকা কোঁকড়ানো। তার শরীর সুন্দর হলেও তার চোখ ছিল তলোয়ারের মতো ধারালো। তার পেছন একজন ড্রাইভার এবং ক্যামেরা হাতে এক মিডিয়া কর্মী ছিল। বিক্রম কোথায়? রিয়া সরাসরি ভেতরে চলে এলো, যেন কেউ নেই সেখানে। তার নজর মীরার ওপর বরফের মতো ঠান্ডা হয়ে পড়ল। তিনি রুমে মিটিং করছেন। মীরা শান্ত থাকার চেষ্টা করে জবাব দিল, আমি কি তাকে বলে দেব? দরকার নেই, আমি সেই নারী যাকে তিনি বিয়ে করতে চলেছেন। আমার তার সাথে যে কোনো সময় দেখা করার অধিকার আছে। মীরা থেমে গেল। হাতে তখনও কাপড় ছিল, ঠোঁট শক্ত করে বন্ধ। রিয়া আর অপেক্ষা করল না,
সরাসরি পেছনের মিটিং রুমে চলে গেল। লোকজন কানাঘুষো শুরু করল। কমলাবাই মীরাকে চিন্তিত মুখে দেখল। তুমি ওসব দিকে মন দিও না। ওর মতো মানুষরা শুধু মঞ্চের আলোয় বাঁচতে জানে, তারা সত্য হৃদয়ের মানুষদের বোঝে না। কিছুক্ষণ পর মিটিং রুম থেকে তর্কের আওয়াজ আসতে লাগল। তুমি চ্যারিটি চালাও সেটা ভালো, কিন্তু তুমি কি আমার ইমেজ বজায় রাখার কথা ভেবেছ? রিয়া জোরে বলল, আমি এমন কিছু ভুল করিনি যা লুকানোর প্রয়োজন আছে। ভুল নয়, পুরো শহর এই নিয়ে কথা বলছে যে তুমি সিইও পদ ছেড়ে দিলে, মজুরদের সাথে বসে খাবার খেলে, এক অচেনা বাচ্চাকে ভিড়ের মধ্যে কোলে তুলে নিলে। তুমি আমার ইমেজ আর আমার কলিগদের সম্পর্কে কি ভাবো? রিয়া, তোমাকে আমার বিষয়ের দায়িত্ব নিতে হবে না। তাহলে আমাদের সম্পর্কের কি হবে? তুমি কি ভাবো যা যা হলো তারপরেও আমি তোমার জন্য অপেক্ষা করব? তুমি বদলে গিয়েছ, তুমি আলাদা হয়ে গিয়েছ। তুমি আর সেই মানুষ নও যার সাথে আমি চলার সিদ্ধান্ত নিয়েছিলাম। মিস্টার বিক্রমের কণ্ঠস্বর নিচু হয়ে এলো। হ্যাঁ, কারণ এখন আমি বুঝতে পেরেছি যার সাথে আসলে চলা উচিত সে সেই ব্যক্তি নয় যে শুধু নিজের ইমেজ বজায় রাখতে জানে। দরজা খুলল। রিয়া বাইরে বেরোল। তার চোখ লাল ছিল, কিন্তু সে তখনও নিজের দম্ভ বজায় রেখেছিল। গাড়িতে বসার আগে সে মীরার সামনে থামল। তুমি নিজেকে কি ভাবো? এক পরিচারিকা যে চ্যারিটি কিচেনে ঢুকে এক ধনী লোককে ফাঁসানোর জন্য নিজের বাচ্চাকে ব্যবহার করছে? বেশি বড় স্বপ্ন দেখো না। মীরা কিছুই বলল না, কিন্তু তার চোখে ভয় ছিল না, ছিল শান্তি আর এক ভিন্ন ধরনের ব্যথা। ব্যথা সে অপমানজনক শব্দের জন্য নয়, বরং এই সত্যের জন্য যে সে এমন দুই মানুষের বিচ্ছেদের কারণ হচ্ছে যারা একসময় একে অপরকে ভালোবাসত। সেই রাতে মিস্টার বিক্রম অফিসে গেলেন না, রান্নাঘরেও থাকলেন না। মীরা ঘুমোতে পারল না, চোখ ছাদের দিকে তাকিয়েছিল, হৃদয় না বলা ফিসফিসারিতে ভরা ছিল। অনন্যা পাশ ফিরল, হাত দিয়ে টেডি বিয়ার খুঁজল এবং তারপর শান্তিতে ঘুমিয়ে পড়ল। সে ঝুঁকে মেয়ের কপালে আলতো করে চুমু খেল। পরদিন সকালে মিস্টার বিক্রম এলেন, কিন্তু এইবার সেই পরিচিত হাসি ছিল না, সেই উষ্ণ চোখজোড়াও ছিল না। তার মুখ গম্ভীর ছিল। আমাকে তোমার সাথে কথা বলতে হবে। তিনি মীরাকে রান্নাঘরের পেছনে ডাকলেন। সে মাথা নেড়ে পিছু নিল। বুক ঠিপঠিপ করছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ভুল হতে চলেছে। আমি কিছু সময়ের জন্য রান্নাঘর থেকে সরে যাচ্ছি, তিনি বললেন তার নজর এড়িয়ে। কেন? সে ধরা গলায় জিজ্ঞেস করল। কারণ আমি বুঝতে পেরেছি যে আমি আমার ব্যক্তিগত অনুভূতিকে কাজের উপর প্রভাব ফেলতে দিচ্ছি। আমি চাই এই রান্নাঘর তার মূল উদ্দেশ্যের জন্য টিকে থাকুক, কোনো সম্পর্কের কারণে নয়। মীরা চুপ করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল, বা তার মনে হলো সে বুঝতে পেরেছে, কিন্তু তার হৃদয় বিভ্রান্তিতে ভরা ছিল। আর আমি এও চাই না যে তুমি আরও সমস্যায় জড়াও। আপনি কি পালিয়ে যাচ্ছেন? সে জিজ্ঞেস করল। প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকানোর সাহস করল। তিনি জবাব দিলেন না। মীরা ঘুরল, তার কণ্ঠস্বর কাঁপছিল। যদি সেদিন যখন অনন্যার তেজ জ্বর ছিল আপনি না আসতেন, যদি আপনি রান্নাঘর রক্ষা করতে না দাঁড়াতেন, তবে আমি আপনাকে বিশ্বাস করতাম। কিন্তু আজ যখন সবকিছু ঠিক আছে, তখন আপনি পিছিয়ে যাচ্ছেন। তিনি কাছে এলেন, তার কণ্ঠস্বর গভীর হল। মীরা, আমার জীবনে এমন কেউ ছিল না যাকে হারানোর ভয় তোমার চেয়ে বেশি লেগেছে। তাই আমাকে জানার জন্য সময় লাগবে যে আমি সঠিক পথে আছি কিনা। আপনার সময়ের নয়, সাহসের প্রয়োজন। এই বলে সে চলে গেল। সে কাঁদল না, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তার সব শক্তি শুষে নিচ্ছিল। 1 সপ্তাহ পার হল, মিস্টার বিক্রম রান্নাঘরে ফিরে এলেন না। মিডিয়া শান্ত ছিল, ভলান্টিয়াররা নিয়মিত কাজ করছিল, কিন্তু প্রত্যেকেই বাতাসে এক শূন্যতা অনুভব করছিল। মীরা মেশিনের মতো কাজ করত। সে অনন্যার বেশি করে যত্ন নিত, মানুষের সাথে বেশি কথা বলত, কিন্তু সব সময় সেই নজরগুলো এড়িয়ে যেত যারা মিস্টার বিক্রমের নাম নিত। এক দুপুরে যখন সে গুদাম পরিষ্কার করছিল, সমীর একটি ছোট পুরনো কাগজের বাক্স পেল যা শেলফের পেছনে পড়ে গিয়েছিল। সে সেটি খুলল। ভেতরে একটি ডায়েরি আর কিছু ভাঁজ করা কাগজ ছিল। এটি মিস্টার বিক্রমের মনে হয়। সমীর মীরাকে দিল। সে ডায়েরি খুলল। এটি অগোছালো নোটে ভরা ছিল, যা তিনি প্রিয়া অন্নক্ষেত্রের পরিকল্পনা করার সময় লিখেছিলেন। প্রতিটি পরিকল্পিত পদ, ইমার্জেন্সি বাজেট, সেই মানুষদের তালিকা যাদের তিনি নিয়োগ করতে চেয়েছিলেন। আর ডায়েরির শেষে একটি নীরব হাতে লেখা লাইন ছিল, যদি কোনো একজন ব্যক্তি থাকে যে আমাকে দয়ার ওপর বিশ্বাস করায়, তবে সে হল সে। সে থেমে গেল।
হাতের লেখা পরিষ্কার ছিল। সে জানত তিনি এই বাক্যটি কখন লিখেছিলেন। সে জানত সে কে ছিল। সেই রাতে মীরা রান্নাঘরের গেটের সামনে দাঁড়িয়েছিল। হাওয়া ছিল ঠান্ডা, চাঁদ ছিল উজ্জ্বল। অনন্যা শান্তিতে ঘুমোচ্ছিল। সে ডায়েরিটি ধরল, ধীরে ধীরে প্রতিটি পাতা উল্টাল। প্রতিটি স্মৃতি যেন ফিরে এলো। তারপর সে নিজের ফোন বের করল আর শুধু একটি ছোট মেসেজ পাঠালো। আপনি বলেছিলেন যদি আমি ক্লান্ত হয়ে যাই তবে আপনি সাথে চলবেন। আমি ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আমার আপনার সাহারার প্রয়োজন নেই। আমার শুধু আপনার সাথে দাঁড়িয়ে থাকার প্রয়োজন। কোনো জবাব এলো না, কিন্তু তার হৃদয়ে অনেকদিন পর প্রথমবারের মতো হাওয়া আর ঠান্ডা লাগল না। হয়তো মাঝে মধ্যে ফাটল আলাদা করার জন্য নয়, বরং আলো ভেত হয়ে আসার জন্য তৈরি হয়। 1 সপ্তাহ পরেও মেসেজের কোনো জবাব এলো না। প্রিয়া অন্য ক্ষেত্রে প্রতিদিন নিয়মিত আগুন জ্বলতে থাকল। মীরা তখনও খাবার বিতরণ থেকে শুরু করে অনুদান সংগ্রহের সমন্বয় করছিল। পরিচিত গৃহহীন দাদু দিদাদের সাথে কথা বলত, সবসময় এক হাসির সাথে, যা কেবল সেই জানত কতখানি জোর করে আনা। সবাই বুঝতে পেরেছিল, কেউ মিস্টার বিক্রমের কথা জিজ্ঞেস করেনি। মনে হচ্ছিল সবাই বুঝে গিয়েছিল যে কিছু জিনিস জোর করে হয় না, এমনকি ফিরে আসাও নয়। শনিবার সকালে বেশ কয়েকদিনের বৃষ্টির পর আকাশ পরিষ্কার হল। সূর্যের আলো উঠোনের সামনের একটি গাছের ডাল দিয়ে চুইয়ে এলো। মীরার চুলে সেই আলো পড়ল, যা সে রান্নাঘরের দরজা থেকে বের হবার সময় তাড়াতাড়ি করে বাঁধছিল। অনন্যা তার টেডি বিয়ার ধরেছিল। সে বিড়বিড় করে বলছিল যে কিভাবে সে এক স্বপ্ন দেখেছে যেখানে বিক্রম আঙ্কেল ক্যান্ডির গাড়ি চালাচ্ছিলেন। মীরা এক মুহূর্তের জন্য থামল, ধীরে থেকে হাসল এবং মেয়ের মাথা শাহলাল। বিক্রম আঙ্কেল খুব ব্যস্ত, কিন্তু তুমি যদি লক্ষ্মী মেয়ে হও তবে তিনি জলদি ফিরে আসবেন। পেছন থেকে একটি আওয়াজ তাকে চমকে দিল। যদি সেই আঙ্কেল একদিনের ছুটি চায় তবে কি সে পাবে? মীরা ঘুরল। তিনি মিস্টার বিক্রম। সেই একই সাদা শার্ট, সেই একই শান্ত চোখ, কিন্তু এক স্পষ্ট কোমলতায় আলাদা। তার চোখে এমন কিছু ছিল যেন তিনি কোনো এক ঝড় পেরিয়ে এসেছেন। শান্ত, কিন্তু এখন আর বন্ধ নয়। আপনি এখানে কি করতে এসেছেন? মীরা জিজ্ঞেস করল। নিজের ঘাবড়ে যাওয়া লুকাতে পারল না। আমি ফুটন্ত ডালিয়ার শব্দ আর সেই মানুষটাকে মনে করতে এসেছি যে আমাকে দেরি করে আসার জন্য বকাবকি করত। মীরা তার ঠোঁট কামড়াল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে আটকে রাখল। রান্নাঘরে অন্য মানুষরা কাজ করতে পারে, আপনাকে আর বোঝা বইতে হবে না। আমি বোঝা বইছি না। আমার শুধু ভয় হচ্ছে যদি আমি এখনই ফিরে না আসি তবে আমার ফিরে আসার জন্য কোনো জায়গা আর বাকি থাকবে না। সে চুপ করে রইল। অনন্যা মিস্টার বিক্রমকে দেখল এবং খুশিতে চিৎকার করে উঠল, বিক্রম আঙ্কেল, বিক্রম আঙ্কেল, আমার স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে, তাই না মা? মিস্টার বিক্রম হাঁটুর ওপর ভর দিয়ে বসলেন এবং নিজের 2 হাত বাড়িয়ে দিলেন। অনন্যা দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরল আর গালে একটি চুমু খেল। বাচ্চাটি তার কানে কিছু ফিসফিস করল। তিনি শুনলেন আর মাথা নাড়লেন। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে এইমাত্র আমাকে ক্যান্ডিওয়ালা বাবা বানিয়ে দিয়েছে। তিনি মীরার দিকে অর্ধেক মজা আর অর্ধেক গুরুত্ব দিয়ে তাকালেন। মীরা হেসে ফেলল, কিন্তু তারপর তার চোখ নরম হয়ে এলো। আপনি তৈরি তো? এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। আমাকে পিছিয়ে যাওয়ার দরকার নেই, আমার শুধু ঘরের পথ দরকার। মিস্টার বিক্রমের ফিরে আসার খবর পুরো রান্নাঘরে দ্রুত ছড়িয়ে পড়ল। সবাই এমন খুশি ছিল যেন তারা প্রিয়জনের সাথে দেখা করেছে যে অনেক দিন পর ঘরে ফিরেছে। কিন্তু তার চেয়েও বড় চমক এলো তখন, যখন সেই দুপুরে তিনি সবাইকে পেছনের উঠোনের বারান্দার নিচে মিটিংয়ের জন্য ডাকলেন। আমার কাছে একটি প্রস্তাব আছে, তিনি শুরু করলেন, আর আমার আপনাদের সবার সৎ মতামত প্রয়োজন। সমীর উৎসুক ছিল। কেমন প্রস্তাব সাহেব? আমি প্রিয়া অন্ন আর একটি কেন্দ্র খুলতে চাই, শুধু খাবার পরিবেশন করার জন্য নয়, বরং আমার মতো, সমীরের মতো আর এই জায়গার কারণে আবার বেঁচে থাকা অনেক মানুষের জন্য বেসিক ভোকেশনাল ট্রেনিং দেওয়ার জন্য। মীরা তাকে অবাক হয়ে দেখল। আপনার মানে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার? এত বড় নয়, শুধু চুল কাটা, রান্না করা, গাড়ি ঠিক করা শেখার জায়গা। কিন্তু এটি যদি করা যায় তবে যাদের সাহায্য করা হয়েছে তারা অন্যদের সাহায্য করতে পারবে, কারো উপর নির্ভর করতে হবে না। সবাই উৎসাহিত হয়ে পড়ল। হুয়াং, সেই মেয়েটি যে একসময় ঠেলাই করে জিনিস বিক্রি করত এবং যাকে রান্নাঘর বাঁচিয়েছিল, বলল, আমি সবসময় বেকিং শিখতে চেয়েছিলাম, কিন্তু টাকা ছিল না। যদি এমন কোনো জায়গা হয় তবে আমি শিখব, কাজ করব আর আমার ছোট বোনকে পড়াবো। কমলাবাই মাথা নাড়লেন। আমি এখন বুড়ি হয়ে গিয়েছি, আমার শেখানোর শক্তি নেই, কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার রাখা আর মানুষকে ভদ্র আচরণ শেখাতে পারি।
মীরা কিছুই বলল না, শুধু মিস্টার বিক্রমকে অনুভূতিপূর্ণ নজরে দেখল, যাতে প্রথমবারের মতো প্রশংসা আর স্নেহ মিশেছিল। কয়েক সপ্তাহ পরে শহরের উপকণ্ঠে একটি শ্রমিক কলোনিতে প্রিয়া অন্নক্ষেত্রের দ্বিতীয় শাখা খোলা হলো। কোনো ব্যানার নেই, কোনো অনুষ্ঠান নেই, শুধু দরজার সামনে একটি ছোট কাঠের তক্তি ঝুলছিল, প্রিয়া অন্নক্ষেত্র, প্রত্যেকেই নতুন করে শুরু করার যোগ্য। উদ্বোধনের দিন আঙিনা মানুষে ঠাসা ছিল। কেউ দুধ আনছিল, কেউ প্লাস্টিকের চেয়ার ধার দিচ্ছিল, আর কেউ কেউ শুধু এটি দেখতে এসেছিল যে মিস্টার বিক্রম কি সত্যিই সেই কোটিপতি যিনি শহর ছেড়ে রান্নাঘর আপন করে নিয়েছেন, যেমনটি খবরের কাগজে ছাপা হয়েছিল। তিনি শুধু হাসছিলেন, হাতে সবসময় একটি পাত্র থাকত, কোনো রকম আভিজাত্য ছাড়াই। মীরা ডালিয়া পরিবেশন করার টেবিলের পেছনে দাঁড়িয়েছিল। সবকিছু দেখছিল, কিন্তু কিছুই বলছিল না। কেবল যখন মিস্টার বিক্রম কাছে এলেন এবং ধীরে থেকে তাকে একটি জলের বোতল দিলেন, তখন সে হাসল। আপনি কি জানেন যে আমি যখন প্রথম চাকরির জন্য এসেছিলাম, তখন আমার বিশ্বাসই হয়নি যে আপনার মতো কেউ নিজে ডালিয়া বাঁধাবে। আমারও বিশ্বাস হয়নি যে একদিন আমি এমন একজনের পাশে দাঁড়িয়ে থাকব যে আমাকে অনুভব করিয়েছে যে আমি যথেষ্ট ভালো নই। আপনার কি মানে? আগে আমি সবসময় মানুষকে বাঁচানোর জন্য পয়সা ব্যবহার করতাম। এখন আমি একজন সাধারণ মানুষের মতো ভদ্রভাবে বাঁচতে শিখতে চাই। মীরা চুপ রইল। সন্ধ্যার হাওয়া বইল। ডালিয়ার ঘ্রাণ ছোট গলিতে ছড়িয়ে পড়ল। সেই রাতে মীরা অনন্যাকে জলদি ঘুম পাড়িয়ে দিল। সে পেছনের আঙিনায় গেল এবং দেখল যে মিস্টার বিক্রম একটি নতুন মাটির উনুন বানানোর জন্য ইট সাজাচ্ছেন। এত রাতে কি করছেন? এখানে একটা ইট কম আছে, এটি ছাড়া আগুনের ধোঁয়া মেন রান্নাঘরে যাবে। মীরা কাছে এলো, একটি বক্স থেকে একটি ইট তুলল। আমাকে করতে দিন। দুজনে একে অপরের পাশে বসলেন। চোখ একে অপরের দিকে তাকাচ্ছিল না, কিন্তু দুজনের হাত ইটের ধুলোয় মাখা ছিল। তোমার ভয় লাগে? তিনি জিজ্ঞেস করলেন। কিসের ভয়? ভয় যে যার ওপর তুমি বিশ্বাস করো সে আবার চলে যাবে। মীরা মাথা নাড়ল। না, ভয় লাগে না, কারণ আমি এখন আর সেই মানুষ নই যাকে পেছনে ফেলে রাখা হয়েছিল। আমি এখন এতটাই মজবুত যে কেউ মুখ ফিরিয়ে নিলেও আমি দাঁড়িয়ে থাকতে পারি। তিনি তাকে অনেকক্ষণ দেখলেন এবং তারপর ধীরে থেকে বললেন, তাহলে আমি যদি মুখ ফিরিয়ে না নিই? মীরা কোনো জবাব দিল না, কিন্তু সে স্বাভাবিকভাবেই নিজের মাথা তার কাঁধে রাখল, যেন এটি অনেক আগেই হওয়া উচিত ছিল। বারান্দার ছাদে চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে চুইয়ে আসছিল। সেই আলো দুই ভাঙা মানুষের উপর পড়ছিল, যারা এখন সেরে উঠতে শিখছে। কোনো প্রতিশ্রুতির প্রয়োজন নেই, কোনো দূরের ভবিষ্যতের প্রয়োজন নেই, শুধু বর্তমান, যেখানে তারা একসাথে এক ছোট কিন্তু স্থায়ী দয়ার প্রদীপ জ্বালাচ্ছে। প্রিয়া অন্য ক্ষেত্রে আগুন জ্বলতে থাকল, কিন্তু কেবল হাড়িতে নয়, বরং গলির শেষে এক আলো, যা পথভ্রষ্ট মানুষদের নিজেদের কাছে ফিরিয়ে আনছিল। বন্ধুরা, কমেন্টে জানান আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? ঈশ্বরের কাছে প্রার্থনা যে আপনারা সবাই সবসময় খুশি আর নিরাপদ থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের গল্পের অপেক্ষায় থাকব।